নির্বাসিত ফুল পর্ব 1 থেকে অন্তিম। কলমে তানজিলা। ডিভোর্সের কথা বলতেই শ্বশুরবাড়ির লোকের সামনেই আমার বাবা সরাসরি বললেন, ডিভোর্সের পর আমার বাড়িতে উঠতে পারবি না, তোর কোন দায়িত্ব আমি নেব না। ভরা লোকের সামনে বলায় খটকা লাগলেও আমি মোটেও অবাক হইনি। তিনিও ছিলেন আমার স্বামীর মতোই এক স্বৈরাচার, জালিম, যার পরিণতি হিসেবে কম বয়সে মা-বিহীন জীবন কাটাতে হয়েছে। ভাগ্যিস আমার ইনকাম সোর্স ছিল, না হলে পড়ে থাকতে হতো দুনিয়ার জাহান্নামে। আমি নিজের সিদ্ধান্তে অটল রইলাম। ভরা আসরে বললাম, আপনাকে দায়িত্ব নিতে হবে না, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। শুনে বাবার মুখটা আরো থমথমে হলো। দেখে বোঝা যাচ্ছে আমার উপর ভীষণ রেগে। আমি সেসবে পাত্তা দিলাম না। ওনার রাগ ধুয়ে উনি পানি খাক। পাশ থেকে কেউ বলল, বাবার উপরে কিভাবে কথা বলতেছে দেখছেন, বেয়াদব মেয়ে, এইসব মেয়েদের সংসার টিকে না। কথা শুনে আমার মোটেও খারাপ লাগলো না। আমি হাসলাম ক্ষীণ। সেটাতেও আমার দোষ হলো। শুনতে হলো, দেখ, আবার নির্লজ্জের মতো হাসতেছে। আমি কাউকে কৈফিয়ত দিলাম না। বাইরে থেকে নাহ ভালোই দেখলো, কিন্তু ঘরের ভেতরের কথা জানবে কিভাবে? না জেনেই কি সুন্দর তারা মন্তব্য করছে। করুক, এতে শান্তি পেলে করুক তারা। আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করব না। আমার মা যে ভুল করেছিল, আমি সেই ভুল করব না। আমার বিয়ের সবে 8 মাস হবে। হ্যাঁ, মাত্র 8 মাস, 1 বছরও হয়নি। বিয়ের প্রথমে ভালোই চলছিল, মানুষটাকেও ভালোই মনে হয়েছিল। কিন্তু 1.5 মাস পেরোতেই হুট কথা কাটাকাটিতে সে আমাকে থাপ্পড় মারল। তখনও ছিলাম নতুন বউ, গায়ে লেগেছিল বেশ। কিন্তু নিজেকে মানিয়ে নিলাম এই সান্ত্বনা দিয়ে, সংসারে ওই একটু আধটু এমন হয়। আমার শাশুড়ি আম্মা দেখে বুঝতে পারছিলেন আমাদের মাঝে কিছু হয়েছে। আমি তাকে জানালাম, সে জানালো, এসব ধরে রাখতে নেই, সংসারে এগুলো খুবই স্বাভাবিক বিষয়। আমিও মেনে নিলাম। তারপর এভাবে ধীরে ধীরে কাটতে লাগলো। সে আবারও আমার গায়ে হাত তুলল। এইবার আমি চুপ করে মেনে নিলাম না, মুখে যা বলার বলুক। গায়ে হাত তুলবে কেন? রাগ করে তার সঙ্গে বিছানায় আলাদা করলাম। 2 দিন হলেই শাশুড়ি বললেন, এভাবে চললে স্বামীর মন অন্যদিকে যাবে। তারপর পূর্বের মতো এবারও মেনে নিলাম। আমার শাশুড়ি থেকে বেশি জ্বালাত আমার শ্বশুর। হ্যাঁ, ঠিক বললাম। মানুষ শুনলে হয়তো অবাক হবে। সবসময় খুঁত ধরত। তরকারি রান্না করলে একদিন স্বাদ নেই, কোনোদিন লবণ হয়নি, কোনোদিন ঝাল বেশি হয়েছে, আবার আরেকদিন রান্নাই পারি না। অতিষ্ঠ হয়ে বলেছিলাম, তবে শাশুড়ি মাই নাহর রান্না করবে, আমি শিখে নেব। শাশুড়ির আপত্তি না থাকলে ঘোর আপত্তি ছিল শ্বশুরের, এইভাবে সংসার করব। শাশুড়ি এক হাতে সব করেছেন, আর কত কি। শুধু কি এতটুকুতেই আটকে ছিলেন? না। ফজরের আজান দিলেই নামাজ পড়তে যাবেন, ঠিক তখনই আমাদের ঘরের সামনে এসে দরজায় ঢোল বাজাতে শুরু করতেন। নিজের ছেলে নামাজ না পড়লেও আমি ফজরে উঠতে দেরি করলেই হয়ে যেতাম জাহান্নামী। কেমন বউ আনলো ঘরে। যেদিন ওনার নামাজ থেকে ফেরার আগে উঠতে না পারতাম, সেদিন এসেই আবার জানালায় ঢোল বাজাতে লাগতেন। উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, এটাই ভালো দিক। কখনো মিস করবেন না। ঝড় বৃষ্টি যাই হোক, এটা নিয়ে ওনার অহংকারের শেষ ছিল না, নিজেকে জান্নাতের বাসিন্দা বানিয়েছিলেন। যেন আল্লাহ ওনাকে জান্নাতের টিকিট দিয়ে রেখেছিলেন। আমি আমার মতোই ছিলাম। কাউকে দেখিয়ে নামাজ পড়ার মানে নেই। ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই আমি নামাজ পড়ে নিতাম। এছাড়াও শ্বশুরের ছিল বিশাল জমিজমা। ধান চাষ করেন সেখানে। জমি দেখে আসা, আইল ঠিকঠাক করা, পানি ঠিকঠাক যাচ্ছে কিনা প্রতিদিন হলেও আমাকে 1-2 বার যেতেই হতো। আবার ধান কাটা শেষে ধান সিদ্ধ শুকানোতেও কাজ করা লাগতো। অবশ্য শাশুড়ি বেশি করতেন, এই কথা আমি অস্বীকার করব না। রাস্তার মাঝে ধান শুকানো, ধানে পা দেয়া, বাও দেয়া সব জনসম্মুখে করতে হতো, ওনা কোন দিক থেকে কোন দিকে যেত। কড়া রোদে কাজের সময় ও ঠিকঠাক থাকা যায়। নিজের যথাসম্ভব চেষ্টা করতাম আমি। অথচ বিয়ের সময় শ্বশুর খুঁজেছিলেন, খাঁটি পর্দাশীল মেয়ে লাগবে। পর্দা ছাড়া চলা যাবে না। এই হলো পর্দার নমুনা। জমিতে যাও, মানুষের সামনে ধান শুকাও, এখানে তাদের পর্দা লাগবে না। আমি বুঝতে পারতাম আমার শাশুড়ির জীবনটাও বেশি সুখকর ছিল না। তবে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। তিনিও আমার মায়ের মতো ভুল করছেন। এ বিষয়ে তাকে কিছু বলিনি আমি। বিয়ের তখন 4 মাসে পরল। আমার স্বামীর সঙ্গে তর্ক লাগলো একদিন ধান শুকানো নিয়ে। আমি বললাম, রাস্তায় কত মানুষ যাওয়া আসা করে, তাকিয়ে দেখে। এছাড়াও আমার রোদের সমস্যা হয়, মাথা ব্যথার সমস্যা। একটা লোক নিলে ভালো হয়। সে বলেছিল, তার মা আগে করেনি। তাহলে আমার এত সমস্যা কেন? এটা নিয়েই লাগলো তর্ক। সেদিনও নিজের পুরুষত্ব জাহির করতে আমার হাতে হাত তুলেছিল। এইবার আগের তুলনায় বেশি ছিল। আমি কেঁদেছিলাম, অনেক কেঁদেছিলাম। কেঁদে খাবার দাবার ছেড়ে দিলাম।
শাশুড়ি মায়ের বোধহয় খারাপ লেগেছিল, ছেলেকে বকলেন। এরপর তিনি খাবার এনে আমাকে পরামর্শ দিলেন, বাচ্চা নেও। বাচ্চা নিলে ঠিক হয়ে যাবে সব। আমি শুনলাম শুধু। সে এসে শুধু জিজ্ঞেস করলো, খাইনি কেন? উত্তর না দেয় আমাকে গালি দিল। সেদিন রাতে অনেক ভাবলাম। নিজের অতীত নিয়ে ভাবলাম। হ্যাঁ, কিছুটা হলেও আমার মায়ের জীবন দেখতে পাচ্ছিলাম নিজের ভবিষ্যতে। যদিও আমার মায়ের জীবন ছিল আরো করুণ, কষ্টের, অত্যাচারের। ছোটবেলায় বাবা মায়ের মাঝে ঘুমাতাম, মধ্যরাতে উঠে দেখতাম মা কাঁদছে, বাবা এসে চুলের মুঠি ধরে একের পর এক থাপ্পড় ঘুষি মারছে। ভয়ে ওভাবেই মুখ চেপে থাকতাম আমি। ছোটবেলা থেকে মায়ের ভয়ঙ্কর জীবনের সাক্ষী ছিলাম আমি। বড় হয়ে শুধু ভাবতাম, মা এত ধৈর্য শক্তি নিয়ে কিভাবে থাকত। মায়ের উত্তর ছিল, তোরা সন্তানেরা, তাই এই ভুল আমি করব না। বাচ্চা হলে পরবর্তীতে দেখা যাবে আমাকেও বলবে বাচ্চার কথা ভেবে হলেও সংসার করো। আমি এই জালে পা দিলাম না। একটা নিষ্পাপ জীবন এই টক্সিক সম্পর্কে আনতে চাই না। আমার শিশুকাল যেমন গিয়েছে তেমন আমি নিজের সন্তানকে দেব না। দেখতে দেখতে ওর গায়ে হাত তোলা অভ্যাসে পরিণত হলো। এখন ছোট খাটো বিষয়েও একটা হলেও থাপ্পড় মারবেই। একদিন অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়লাম। ৩-৪ দিন বাদে সে নিতে এল, বাবা তাকে বুঝাল, সে বলল আর হবে না। মানিয়ে চলে এলাম। কিন্তু অভ্যাস কি ছাড়তে পারে? ১ মাস না যেতে সে চুলের মুঠি ধরে লাথি মারল। শাশুড়ি না থাকলে ওই দিন আমার মৃত্যু থেকে কেউ আটকাতে পারত না। আমি বাকবিরুদ্ধ হয়ে গেছিলাম। শাশুড়ি আমাকে শানিত গলায় বললেন, এখনো কেন বাচ্চা নেওনি? যত দ্রুত সম্ভব বাচ্চা নাও। বাচ্চা হলে ছেলে মানুষের মন নরম হয়। আমি আবারও বাড়ি ছাড়ি। যাই আমার বড় বোনের বাড়িতে। আপা সে সময় প্রেগনেন্ট ছিল। আমাকে ভীষণ ভালোবাসে। আপা শুনে খুব রেগে যায়। আমাকে পাঠাবে না পণ করে। ১ সপ্তাহ, ২ সপ্তাহ গেল। তারপর একদিন আমার শ্বশুর শাশুড়ি এসে হাজির হলেন আমাকে নিয়ে যেতে। আমার আপা নাকচ করে দেন, আমাকে দেবেন না। এর জন্য বাবা আপাকে কল করে শাসিয়েছিল। সেদিন ওনারা ফেরত গেলেন। আবারও ১ সপ্তাহ বাদে এলেন। শাশুড়ি জানালেন, তার ছেলে আমার জন্য শোক পালন করছেন। অনেকদিন হলো আর নয়, না হলে স্বামীর মন অন্যদিকে চলে যাবে। পরে পস্তাতে হবে। আপার শ্বশুর বাড়ির লোকেরা যথেষ্ট ভালো ছিলেন। ওনারা দৃঢ় গলায় বেশ কথা বললেন, যা আমার বাবা বলতে পারেনি। এভাবে আমি আবার এলাম। গাড়িতে আমার শ্বশুর বেশ কথা শোনালেন আমাকে, শত ঝগড়া, মার খেয়েও আমার শাশুড়ি কখনো এভাবে বাড়ি ছেড়ে যায়নি, অথচ আমি দুবার ছেড়েছি। এ যেন ঘোর অন্যায় করে ফেলেছি আমি। শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীকে দেখলাম। এলোমেলো চুল, দাড়ি বর্বর হয়েছে। এসেই অস্বস্তি লাগলো। অনেকক্ষণ পর হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আর আমিও স্বামীর ভালোবাসায় অতীত ভুলে জড়িয়ে ধরলাম তাকে। কিন্তু এত আবেগ, ভালোবাসা টিকল না। বিয়ের আতমাসে পা পড়ল। আবারও বাড়ির ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগালো সে। অকথ্য ভাষায় গালি দিল। আমি অধৈর্য পড়লাম যখন সে আমার মৃত মাকে গালি দিল। আর নিজেকে আটকাতে পারলাম না, প্রথমবারের মতো ওর গালে চড় বসালাম। ব্যাস, এটাই চোখে পড়ল আমার শ্বশুরের। স্বামীর গায়ে হাত তোলা, এ যেন বড় পাপ হয়ে গেল। অথচ স্ত্রীর গায়েও হাত তোলা যে পাপ, সেটা তারা দেখলেন না। শ্বশুরের মুখের উপর কথাটা বললে তিনিও আমাকে বেয়াদব, বেহা বলতে ছাড়েননি। সেদিনও আমার ভাগ্যে মার জুটত, যদি না আমি দরজা বন্ধ করে বসে থাকতাম। দরজার ওপারে শিয়াল হায়নাগুলো হিংস্র হয়ে উঠছিল। আমি বুঝলাম, এমন মানুষের সঙ্গে ভালোবাসা আবেগ ধরে লাভ নেই। না হলে মায়ের পরিণতি আমার হতে দেরি নেই। পরের দিন অর্থাৎ আজকে আমার বাবাকে ডাকা হলো। সঙ্গে আমার সৎ মাও এলেন। আপাও আসতেন, কিন্তু তার প্রেগন্যান্সির ৮ মাস চলে। এখনকার রাস্তাও খারাপ। এখানে বৈঠক বসল। আমি এলাম। আবারও একই কথাগুলো বলা হলো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে, মনোমিলন হবে। এসব মেনে সংসার করতে হবে। শেষে আমার দোষ ধরা হলো, যাই হোক স্বামীর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আমি সেদিন কোন আবেগে রাখলাম না, বলে ফেললাম, আমি আর পারবো না, এ সংসার আমি করব না। আমাকে তখন জিজ্ঞেস করা হলো, তবে কি চাইছো তুমি? আমি বুকে পাথর রেখে বললাম, আমি ডিভোর্স চাই। আমার পক্ষে ওনার সঙ্গে সংসার সম্ভব নয়। ডিভোর্স কথাটা শুনে সবাই যেন চমকে উঠেছিল। বিস্ফোরিত চোখে তাকালো। শাশুড়ি এসে বললেন, তুমি কি পাগল হয়েছে? সামান্য বিষয়ের জন্য তালাক চাইছো? তালাক মানে বোঝো? আমি হেসে বললাম, সামান্য। তিনি প্রত্যুত্তর করলেন না, চোখ নামিয়ে ফেলেন। আমি শাশুড়ির দোষ দেই না, তিনি যথেষ্ট ভালো মানুষ বলেই আমার মনে হয়েছে। তবে ওই আগের যুগের মানুষ, এভাবে তারও ব্রেইন ওয়াশ করা হয়েছে। এখন অভ্যস্ত হয়েছেন উনি। আমার বাবা হুঙ্কার দিয়ে উঠলেন। কিন্তু আমি অটল রইলাম, বললাম, কোনোভাবেই আমি এই সংসার করব না। আমাকে কেউ এখানে আটকাতে পারবে না। ওপাশের মহিলারা ফিসফিস করলেন।
বাবা তেড়ে চড় মারতে হেলে আমি সহ্য করলাম না। দৃঢ় গলায় বললাম, আমার গায়ে একটাও হাত তুলবেন না। অনেক সহ্য করেছি। যে জীবন আমার মা পেয়েছিল সেই জীবনে আমি থাকবো মা। ব্যাস, বাবার আগুন জ্বলে গেল। মাকে যে অত্যাচার, জুলুম, অবহেলায় মেরেছেন এ কথা তিনি কখনো স্বীকার করেন না। বলেন, মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ নিয়ে গেছে। বাবাকে শান্ত হতে বললেন বাকিরা। তাকে নিয়ে বসালেন, এভাবে রাগারাগি করা যাবে না। আমাকেও বোঝাতে এলেন কয়েকজন। তবুও আমি সিদ্ধান্ত বদলাম না। তখনই বাবা বললেন, তিনি আমাকে বাড়িতে থাকতে দেবেন না, আমার দায়িত্ব নেবেন না। সে সময়ে নিজের উপর একটা বিষয়ের জন্য গর্ব হয়েছিল। ভাগ্যিস আমার ইনকামের সোর্স আছে অনলাইনে। ফ্রিল্যান্সিং জানতাম, বেশি না হলেও মোটামুটি মানের ইনকাম হতো আমার। এছাড়াও ছোটখাটো আর্টের বিজনেস ছিল আমার। সেই জোরে আমি বলতে পেরেছি, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। আমার শিশুকাল ছিল ভীষণ পীড়াদায়ক, বিষাক্ত, ভয়ের। মারধর, গালিগালাজ, চিল্লাচিল্লিতে বাড়িটা সবসময় মেতে থাকত। ছোটবেলায় আমার ধারণাই হয়েছিল বিয়ে হলে মেয়েরা মার খায়। তাই আমি তখন বলতাম, আমি জীবনেও বিয়ে করব না। অথচ সে বয়সটাতে বিয়ে জিনিসটা কি আমি বুঝতাম না। আমার মা ছিলেন সহজ সরল গ্রামের মেয়ে। ক্লাস 3 নাকি 4 পর্যন্ত পড়েছেন। অন্যদিকে আমার বাবা ছিলেন উচ্চশিক্ষিত। বিবিএর নাকি জানি একটা ডিগ্রি অর্জন করেছিলেন। সরকারি চাকরি করতেন। এটা নিয়ে ওনার অহমিকার শেষ নেই। যে কোনো বিষয়ে মা পরামর্শ দিলে কিংবা বাবার কথার অমিল হলেই বাবা মাকে অশিক্ষিত, মূর্খ শালী বলে গালি দিতেন। এছাড়াও আরেকটা খুব খারাপ ভাষা ছিল নিত্যদিনের গালি। আমার টাকা, আমি যা ইচ্ছে করব, কেউ কথা বলতে পারবে না, এই কথা শুনতে শুনতে কান একদম পচে গেছে আমার। এ কারণে তখন থেকে আমি পণ করি, বড় হয়ে যে করেই হোক অনেক টাকা ইনকাম করব। আমার বাবা মাকে তুই করে সম্বোধন করতেন এবং মায়ের জন্য বাধ্যতামূলক ছিল তাকে আপনি বলা। বাবার উচ্চ কণ্ঠস্বর, আস্তে কথা বলতে পারেন না। জনসম্মুখে তার সঙ্গে গেলে এমন ধরনের কথা বলতেন, আশেপাশের মানুষেরা তাকিয়ে মুখ ছিটাকাত। অপমান, লজ্জায় অপদস্থ হতে হতো আমাদের। তবুও যে মা কিভাবে থাকত, মায়ের ধৈর্য সীমা দেখে অবাক হতাম। আমি বাবাকে এতটা ভয় পেতাম যে বাবা বলে ডাকতেও আমার প্রচুর ভয় করত। এতে অনেক বড় দূরত্ব তৈরি হলো। আমার মা খুব অসহায় ছিল। বাড়ি থেকে বিনা পারমিশনে কোথাও যাওয়ার অনুমতি তার ছিল না। বাপের বাড়িও মা যেতে পারে না। এ কারণে নানা বাড়ির সঙ্গে তেমন আদ্যক্ষেত নেই আমার। বড় আপার থেকে শুনেছিলাম, আমার নানি মারা যাওয়ার পর মা যখন যাওয়ার জন্য পাগল ছিল, বাবা মাকে বলেছিল, মা গেলেই কি তার নানিকে বাঁচাতে পারবে। আমি শুনে বাকরুদ্ধ ছিলাম। নানা খুব নরম, সরল মানুষ। মা এমনিতেই খুব কম যেত বাড়িতে। কখনোই নিজের স্বামীর বাড়ির কথা ওখানে বলেননি। তখনকার পরিস্থিতি ভীষণ নাজুক ছিল। মায়ের বড় বোন জানতেন সব। তিনি বলেছিলেন, এসব জানালে তাদের বাবার সম্মান নষ্ট হবে, এছাড়াও সন্তান অর্থাৎ আমাদের জন্য হলেও মানিয়ে নিতে। অবশ্য বড় খালার ভাগ্য ভালো ছিল না, শাশুড়ির অত্যাচারের সংসার তিনিও পার করেছেন। মা এমনিতেই বোকা, সহজ, আমাদের অনেক ভালোবাসতেন। বাবার প্রতিও ভালোবাসার কোন কমতি ছিল না তার। মারধর শিকার হয়েও বাবা একটু নরমভাবে কথা বলেই মা গলে যেত। আমি যখন ক্লাস 5-এ উঠলাম, মায়ের একটা রোগ ধরা পড়ল, পিত্তথলিতে পাথর। আমি বুঝতাম না এটা কি। আমার বাবার দুচোখের বিষ ছিল ডাক্তার, প্রচুর অ্যালার্জি ডাক্তারে, অথচ চাইতেন আমি ডাক্তার হব। মায়ের চিকিৎসা ঠিকমতো করেননি তিনি। এভাবেই বছর খানেক পার হলো। আমি 9-এ উঠলাম। মায়ের শরীর বেশি অসুস্থ হলো। ডায়াবেটিক্স, প্রেশার আরও কত ধরনের রোগব্যাধি হলো তার। মাঝরাতে হুট করে মায়ের বুকে ব্যথা, কাশি উঠত। মধ্যরাতে আতঙ্কিত হয়ে যেতাম, কেঁদে কেঁদে ডাকতাম, মা, ও মা, মা। কি হয়েছে? মা ওভাবেই আমাকে জড়িয়ে ধরতেন। আমার বড় আপার সঙ্গে এ নিয়ে বাবার ঝগড়া লাগত। বাবা মাকে গালি দিয়ে বলতো, ওদের লাগিয়ে দিচ্ছিস। হুমকিও দিতেন, পড়াশোনা বন্ধ করবেন, টাকা দেবেন না। তবুও আপা বলতো কারণ আপার পড়াশোনা শেষ। আমারও ইচ্ছে হতো কিছু বলতে, কিন্তু আপা থামিয়ে দিত, তুই ছোট মানুষ, কিছু বলিস না। তোর পড়ালেখার এখনো অনেক বাকি। আমি চুপ থাকতাম। এমনিতেও প্রয়োজনের তুলনায় বেশি কথা বলতাম না। এভাবেই মায়ের সমস্যা বাড়ল। বছরে 1-2 বার ডাক্তারের কাছে যেত। ডাক্তাররা যে টেস্ট দেয়, বাবার কাছে এটা অপছন্দনীয়। টাকা মারার ফন্দি, হুদাই খালি টেস্ট দেয়, এটাই তার মন্তব্য। আমি বুঝতাম না শরীরের অবস্থা কেমন, এটা টেস্ট না করলে ডাক্তার মুখ দেখে বুঝবে। এভাবে বছর ঘুরল মায়ের অসুস্থতায়। অসুস্থ অবস্থাতেও সকালে উঠে রান্না বসাতে হতো। বাবা ব্যঙ্গাত্মক করে বলতো, ঢং বাদ দে। কি বালের রোগ হয়েছে তোর? আন্দোজি মরিস তুই। এসব চোখের সামনে না দেখলে
কেউ যদি শোনাতো আমি কখনো বিশ্বাস করতাম না। মা আমার ঘরে এসে কাঁদত। শেষ একটা কথা বলতেন, ভালো করে লেখাপড়া কর্মা। আমি শুধু তাকিয়ে দেখতাম। জীবন, বাস্তবতা কতটা কঠিন। এখানে আমি মায়েরও দোষ দেব। তিনিও কম ছিলেন না। কেন এত ধৈর্য রাখতেন, কেন এত সরল, কেন এত ভীতু? অবশ্য প্রশ্নটা আমার জানা, মা যেতে পারেননি সন্তানের কথা ভেবে। আমাদের কি হবে, আমাদের ভবিষ্যতের কি হবে? অথচ মা এটা ভাবলেন না, তার পরিণতি কি হবে। আবারও মা অসুস্থ হলো, তবে এবার যেন সেন্সটাই নেই হলো। লিভারের সমস্যা দেখা পড়ল। ডাক্তার বাবাকে বলেছিল মা বড়জোর 2-3 বছর বাঁচবে। কিন্তু বাবা আমলে নিলেন না। ডাক্তাররা ওই রকম ভয় দেখায়। 1-2 বার ডাক্তারের কাছে নিয়ে যেতেন। কিন্তু ডাক্তারদের টেস্ট দেওয়ায় বাবা অতিষ্ঠ হয়ে যেতেন। যখন যায় তখনই কেন টেস্ট দেয়, টাকা খাবে খালি। অথচ বুঝতে চাইতেন না তিনি বছরে জানি 1-2 বার টেস্ট না করালে মায়ের কন্ডিশন জানা যাবে কিভাবে। বছর 2 পর মা হুট করে জ্বর হলো, অসম্ভব রকমের। মায়ের চোখ হলুদ হলো, জন্ডিস ধরা পড়ল। বাবা তাকে অ্যালোপ্যাথি চিকিৎসার পরিবর্তে হোমিওপ্যাথিক চিকিৎসা দিতে লাগলেন। মাকে বলতেন পাথরের চিকিৎসা করে পাথর গেছে, উল্টো সমস্যা বেড়েছে। তার কোন বন্ধুর জন্ডিস ভালো হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা করে। আপার সাথে বাবার এ বিষয়ে ঝগড়া হলে বাবা বলতেন তুই নিয়ে যা তাহলে। মাকে আমরা বোঝালাম এসব চিকিৎসা নিও না। কিন্তু মা নিরুপায় ছিল। মা বুঝতো তার অবস্থা বেশি ভালো নয়। বাঁচার তীব্র আকাঙ্ক্ষা ছিল। ডাক্তারের কথা মতো সব করতে লাগলেন। কিন্তু ভালো হওয়ার বদলে মা একদিন বিছানায় পড়ল। তার কোন সেন্স নেই, শরীরে কোন জোর নেই। তাকে নেওয়া হলো মেডিকেলে। 2 দিন হলেই জ্ঞান না এলে নেওয়া হলো আইসিইউতে। মায়ের জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু পরের দিনই আমাদের থেকে দূরে, অনেক দূরে চলে গেলেন, যেখান থেকে তিনি কখনো ফিরে আসবেন না। আল্লাহ তাকে বোধহয় শেষ দেখাটুকু করিয়েছিলেন আমাদের সঙ্গে। মজার বিষয়, এখানেও বাবা দোষ দিলেন ডাক্তারকে। আইসিইউতে নিলেই মানুষ মারা যাবে, মানুষকে মেরে ফেলা হয়, এমন আজগুবি কথা বলতে লাগলেন। মা মারা যাওয়ার সময় আমি পাগলের মতো কেঁদেছিলাম। সেন্সলেস ছিলাম বটে। এত কান্না আমি আগে কাঁদিনি। তারপর বুঝলাম আমার এই কান্না চিরজীবনের। মা বিহীন জীবন সন্তানদের জন্য যেন জীবন্ত জাহান্নাম। আপার বিয়ের কথা না চললে বাবা 3 মাসেই ঘরে বউ তুলতেন। কিন্তু পারেননি, আপার কারণে। মা মারা যাওয়ার পর আপা ও বাবার প্রতি কঠোর হলো, যখন জানল 1 বছর না হতেই তিনি নতুন কাউকে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। আপার কথা ছিল আমি আরেকটু বড় হই, তারপর বাবাকে বিয়ে দেয়া হবে না হোক। কিন্তু তিনি কি অধৈর্য! একা থাকতে নাকি ভয় লাগে। আপার বিয়ের 1 মাস না হতেই আমাদের না বলেই হুট করে বউ নিয়ে ফিরলেন। আমি বুঝলাম মা যে স্বামীর প্রতি এত ভালোবাসা রেখেছিল, লোকটা তাকে কোনোদিনই ভালোবাসেনি। 1টা বছরও যে মানুষটা অপেক্ষা করতে পারেন না, যাই হোক সে কখনো ভালোবাসেনি মাকে। 36 বছর সংসারের মায়া, ভালোবাসা ছেড়ে কিভাবে পারলেন বুঝো হলো না। তিনি পেলেন সঙ্গী, আমি হলাম একা। মাবিহীন জীবন যে কেমন হয়, হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। মায়ের কবরে গিয়ে অভিযোগ করতে লাগতাম। মা শুনল না। 36 বছরের সংসার, বলে কি শেষ করা যাবে? আমার ইচ্ছে আছে মায়ের জীবনটা নিয়ে বই লেখার। এর মধ্যে 17টা বছর আমার দেখা। নাদান বাচ্চার বয়সটা বাদ দিলেও 11-12 বছর হবে। যবে থেকে বুঝো হয়েছে, দেখছি এত ছোটবেলার স্মৃতি নাকি মানুষের মনে থাকে না, অথচ আমি কেন ভুলতে পারি না? কেন ছোটবেলার স্মৃতিগুলো ভুলে যায়নি? এর ব্যাখ্যা আমি এখন বুঝি। এ কারণে ছোট বাচ্চাদের সামনে বাবা মায়েদের উচিত নয় ঝগড়াঝাটি করা, মানসিকভাবে প্রভাব ফেলে। বৈঠক শেষে আমি ঘরে গেলাম। এখানে আর থাকছি না। ডিভোর্সের কথা রেশ ধরে মারবে না, ঠিক আছে? ঘরে আসতেই বুকটা হাহাকার করে উঠল। এ ঘরে যেদিন পা রেখেছিলাম, অনেক স্বপ্ন ছিল স্বামীকে নিয়ে। অথচ কি হলো? এই জীবন, এই সংসার আমি চাইনি। আমি তো চাইছিলাম সুখের সংসার হবে আমার, আপার মতো। ডিভোর্সি ট্যাগ যে আমার গায়েও একদিন লাগবে, আমি কল্পনা করিনি। নিজের জিনিসপত্র গুছাতে লাগলাম। সে সময় আমার স্বামী ঘরে এল। কিছুক্ষণ এসে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি কিছু বললাম না, নিজের মতো গুছাচ্ছিলাম। সহসা সে এগিয়ে এলে চটজলদি বললাম, খবরদার কাছে আসার চেষ্টা করবে না। আর কোন মায়ে পড়তে চায় না। সে তেরে আসতে চাইলে তাকে কেউ ডাকল। গলাটা আমার শাশুড়ির। সে গেল। আমি গোছগাছ করলাম। আমার আর্টের সামগ্রীগুলো নিলাম। আঁকাআঁকি আমার অনেক পছন্দ। স্কুল কলেজে টাকা জমিয়ে অনেক রং তুলি কিনেছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে আঁকতাম। তারপর শখের বসে পেজ খুললাম। গ্রুপগুলোতে দিতাম। জানতে পারলাম এগুলো সেল করাও যায়। আমারও ইচ্ছে ছিল টাকা ইনকাম করার। আমিও সেল পোস্ট দিলাম। প্রথম দিকে সেল না হলেও আস্তে আস্তে আমি সফলতা পাই। কাস্টমাইজ পেইন্টিং শুরু করলাম।
অবশ্য এখন অনেকদিন যাবৎ আঁকা হয় না। যখন আমি অনার্সের জন্য ভর্তি হয়েছিলাম কারমাইকেল কলেজে, হলে থাকতাম। অবশ্য আমার পাবলিক ভার্সিটিতে চান্স হয়েছিল, কিন্তু বাবার জেদের বলি হয়ে গেছিলাম। ভার্সিটিতে ভর্তি ডেট ছিল যেদিন, একদিন আগে মায়ের বিষয় নিয়ে বাবার সঙ্গে ঝগড়া লেগেছিল। কখনো মায়ের মৃত্যুর দায়ভার তিনি নিতে চান না। অবহেলায়, অত্যাচারে মেরেছেন, স্বীকার করতে নারাজ। সেবারে আমি চুপ থাকিনি, মা হারানোর পর যেন মুখে বুলি ফুটতে শুরু করেছিল আমার। আফসোস হতো, এই সাহস আমি আগে দেখাতে পারিনি কেন। সেই ঝগড়ার পরে বাবা কথা বলা ছাড়েন। আমিও বাড়িয়ে গিয়ে কথা বলিনি। আপা ভর্তির বিষয়ে বললে তিনি রাগে নাকচ করলেন, ওর বেয়াদব মেয়েকে আমি পড়ব না। ওর কোন বাবায় পড়াবে, দেখব আমি। আমিও কিছু বলিনি। তার সঙ্গে কথা বলতেও রুচিতে বাধত। বুড়ো বয়সে তার ন্যাকামো দেখতাম। বাবার দ্বিতীয় বউয়ের বেশ ডিমান্ড ছিল। আমার মাকে কোনোদিন ভালো সাবান শ্যাম্পু কিনে দেয়নি, সেখানে এই নতুন মহিলাটাকে তিনি দামি সাবান, পন্স ক্রিম কিনে দিতেন। মাসে মাসে জামা। এদিকে আমার মাকে সবসময় খোঁটা দিতেন, তোর সন্তানকে দিলাম, তোর সন্তানকে দিলাম। এমনই হয়, প্রথম জনকে অবহেলায় মারে, দ্বিতীয় জনকে আটকাতে নিজের সবটা দেয়। এই মহিলার রং চমক কম ছিল না। একটু কথা কাটাকাটি হলেই চলে যেতেন। ফিসফিস করে কথা লাগাতেন। তা নিয়ে শুরু হতো বাড়িতে অশান্তি। এই কারণে আমার পাবলিক পড়া হলো না। ন্যাশনাল ভর্তি হলাম রংপুর কারমাইকেল কলেজে। ওখানে আমার রুমমেট অধিকাংশ সময় ল্যাপটপ দেখত। আমি জিজ্ঞেস করলাম একদিন। সেদিনই ফ্রিল্যান্সিং শব্দটার সঙ্গে পরিচিত হলাম। আমিও আগ্রহ হলাম টাকা ইনকামের জন্য। কিন্তু আমার যে ল্যাপটপ নেই। তারপর আমি টাকা বাঁচিয়ে শিখে ফেলেছিলাম। আপাকে জানালাম, আপা ওর মোহরানার টাকা জমিয়ে রেখেছিল। তা দিয়ে আমাকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে দিল। তারপর শুরু হলো। কিন্তু বিয়ের পর সব বন্ধ হয়ে গেল। সারাদিন কাজ করা শেষে বাকি যে সময়টুকু পেতাম, স্বামীর কাছে থাকার চেষ্টা করতাম। আমি চাইতাম আমার সুখের সংসার হোক। বিয়ের সময় মিথ্যে বলা হয়েছিল নাকি প্রতারণা হয়েছে জানি না আমি। বিয়ের আগে ওরা শহরে থাকতো, কিন্তু 1 মাস হতেই ওদের নিজস্ব বাড়িতে শিফট হলো, যেটা শহর থেকে কয়েক কিলো দূরে। একবারে গ্রামও নয়, শহরও নয়। সব স্মৃতি চেপে রেখে ব্যাগ গুছে রেডি হয়ে বেরোতেই দেখলাম বাবা এখনো যায়নি। আমার মনে আশা জাগলো, হয়তো আমাকে নিয়ে যাবেন। যতই হোক, বাবা তো। পিতৃস্নেহ জেগে উঠবে, এক্ষুনি হয়তো শানিত গলায় বলবে, চল বাড়ি। কিন্তু না। আমার তাকানোতে তিনি কর্কশ কণ্ঠে বললেন, তোর মতো বেয়াদব মেয়ের জায়গা আমার বাড়িতে নেই। আমার টাকা পয়সা কোন কিছুই। এসব কথা শুনতে আমার কান পচে গেছিল। চাইলেই এসব বাড়িতে গিয়ে বলতে পারতেন, কিন্তু না। সকলের সামনে আমাকে আরো ছোট করলেন। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আপনার বাড়ি ছাড়া আমার থাকার জায়গা নেই। আপনার টাকা ছাড়া আমি কি ভিক্ষা করে খাবো? আপনার সাহায্য ছাড়া মরে যাব। গেলাম। তবুও আপনার বাড়িতে যাব না বলে পা বাড়ালাম। কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম। পিছনে তাকিয়ে বললাম, ভুলে যাবেন না, এসব আমার মায়ের গড়া। আমার মায়ের মোহরানা আছে। বলে এগোলাম। শাশুড়িকে বললাম, আমার গাছগুলোকে দেখিয়েন। না হলে অবহেলায় ওরা মারা যাবে। আর 1 মিনিটও দাঁড়ালাম না। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আসার আগে আমার স্বামী ও শ্বশুরের মুখটা দেখলাম। তারা যেন নিশ্চিত ছিল, যে মেয়ের বাবাই তাকে গ্রহণ করেনি, সে মেয়ে যাবে কোথায়। 2 দিন বাদে ঠিকই আসবে। আমি বড় আপাকে কল করে জানালাম। আপা বাবার উপর রাগ হলেন, উনি আর চেঞ্জ হলো না। বেয়াদব লোক। বাবা বলতেও ইচ্ছে করে না। তারপর আপা আমাকে বললেন, ময়না, তুই আমার বাড়িতে আয়। আমি জানতাম আমাকে আপার বাড়িতেই যেতে হবে। আপার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো। সত্যি বলতে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতেই আপা বেশি সুখী। আপা বেশি রাগী, কিন্তু দুলাভাই একদম ঠান্ডা। আপা রাগ হলে তিনি চুপচাপ শুনেন, তারপর বলবেন, তুমি শান্ত হও। এছাড়াও আপার শ্বশুর শাশুড়ি তারাও কম নয়। সাধারণত শ্বশুর বাড়িতে মেয়েদের বেড়ে খাওয়াতে হয়, কিন্তু আপার শাশুড়ি তাকে বেড়ে খাওয়ায়। আপাকে উঠানটুকু ঝাড়ু দিতে দেয় না, তার শ্বশুর নিজেই ঝাড়ু দেন। আপা যেহেতু পর্দা করতেন, আপার শ্বশুর বাড়ির প্রশংসা করে শেষ হবে না। আমি আপার বাড়িতে গেলাম। আপা সব শুনে শুধু আমাকে জিজ্ঞেস করেছে, ভেবেচিন্তে ডিসিশন নিয়েছিস? আমি হ্যাঁ বললাম। ও বলল, ঠিক আছে, আমি তোর সঙ্গে আছি। তুই এখানেই থাক। সামনে আমার ডেলিভারি, তুই থাকলে ভালোই হবে। আমি মাথা নাড়ালাম। আপাতত এখানে থাকি। তবে দ্রুত নিজের ব্যবস্থা করতে হবে। চাকরি খুঁজতে হবে। অনেকদিন হলো ফ্রিল্যান্সিংয়ের কাজ করা হয় না। ল্যাপটপেও সমস্যা। পেজটাও পড়ে আছে। আবারও অ্যাক্টিভ করতে হবে সব। এভাবেই সময়গুলো কেটে গেল। একদিন শুনলাম, আপার শ্বশুরকে বাবা কল করে বলেছে, আমাকে কেন রেখেছে এখানে।
আপার শ্বশুর বরাবরই ভালো মানুষ। তিনি বলেছেন, কেমন বাবা আপনি? নিজের মেয়েকে বের করে দিতে বলছেন। বাবা থতমত খেয়ে বলেন, ওকে রাখলে ও শ্বশুর বাড়িতে যাবে না। আপার শ্বশুর বলেন, ও এমনিতেও যাবে না। এই বলে কেটে দেন। আমি একটুকুও অবাক হই না। বাবার কাছে মেয়েদের ডিভোর্স অনেক বড় বিষয়। যাই হোক, সংসার ধরে রাখা উচিত। বারবার মায়ের উদাহরণ পেশ করবেন। কিন্তু আমার কাছে অত্যাচারিত, নির্যাতনের সংসারের গেলে বিচ্ছেদই ভালো। আর্থিক কষ্ট হলেও মন খুলে বাঁচা যাবে। দেখতে দেখতে আমাদের ডিভোর্সের সময় ঘনিয়ে এল। আমার শ্বশুর বেশ ভালোই ছিলেন, হাসি খুশি। দেনমোহর বেশি না। অধিকাংশ সোনা গয়না দিয়ে পরিশোধ করেছিল, সেগুলো শাশুড়ির কাছে আছে। আনাই হয়নি। শীঘ্রই নিয়ে আসবো আমি। ডিভোর্সের আগ মুহূর্তে আমি বেহা হলাম। স্বামীর দিকে অসহায় হয়ে তাকিয়ে রইলাম। মনে একটু আশা এল। মানুষটা আমার কাছে ক্ষমা চেয়ে বলুক, তুমি আমাকে ছেড়ে যেও না সুবাসিনী। আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না। যাই হোক, তার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমার ভাবনার এমন কিছুই হলো না। নিজেকে সামলে নিলাম। চোখের জলটুকু পড়তে দিলাম না। নিজেকে বললাম, মায়ের মৃত দেহটার কথা মনে কর সুবাসিনী। আবেগী হলে তোরও অমন পরিণতি হবে। চোখ বন্ধ করতেই মায়ের লাশটা ভেসে উঠল। নিজেকে শক্ত করলাম। নির্দ্বিধায় সই করলাম। মনটা যেন বলল, মুক্ত জীবনে স্বাগতম সুবাসিনী। সব কার্যক্রম শেষ করে আমি চললাম আমার পথে। তৎক্ষণাৎ হাঁপাতে হাঁপাতে আমাকে কেউ ডাকল। থামলাম। দেখলাম, আমার শাশুড়ি, প্রাক্তন শাশুড়ি। উনি আশেপাশে দেখছেন, বোঝা গেল লুকিয়ে এসেছেন। আমি কিছু বলবো তার আগেই উনি ওনার ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো কিছু হাতে দিলেন। আমার বুঝতে বাকি রইল না। গহনা হবে এগুলো। আমি বেশ অবাক হলাম। বিহ্বলিত দৃষ্টিতে তাকাতেই উনি বললেন, এগুলো তোমার হক। আমানত ছিল, তোমার কাছে দিলাম। আমার চোখ ছলছল করে উঠল। শাশুড়ি মা সত্যি ভালো মনের মানুষ। নির্যাতন, অত্যাচারের কবলে পড়লেও ওনার ভেতরকার ভালোটা কোথাও লুকিয়ে পড়েছে, তবে বেঁচে আছে। ওসব অমানুষের চাপায় পড়ে আছেন উনি, যেখান থেকে বেরোনোর পথ নেই ওনার। শাশুড়ি মা চটজলদি চলে গেলেন। আমি অপলক তাকে সবগুলো ঢুকালাম। এখন বুঝলাম, মোহরানার কথা বলতে কেন প্রাক্তন শ্বশুর বলেছিলেন, সব আমার কাছে আছে। তখন ভেবেছিলাম, মিথ্যে বলছেন। কিন্তু না। যাক, দীর্ঘশ্বাস ফেলে আমি চললাম আমার নতুন পথে। আমি গিয়ে উঠলাম আপার বাড়িতে। আপাতত আপার বাড়িতেই থাকতে হবে। এর মধ্যে আপার ডেলিভারি হলো। ফুটফুটে পুত্র সন্তান হলো। আপার বড় মেয়েও আছে। হাসপাতালের আমি শুধু দুলাভাইকে দেখছিলাম, কি অস্থিরতা তার। আপার শ্বশুর শাশুড়িও কি যত্নশীল। যদি আপার একটা দেবর থাকতো, তবে বিনা দ্বিধায় এ বাড়িতেই আমি বিয়ে করতাম। কিন্তু নেই, আফসোস রয়ে গেল। আজকে বাবা এসেছেন হাসপাতালের। কি হাসি খুশি মুখখানা। আমাকে দেখতে মুখটা ভার হলো। আমি দৃষ্টি সরিয়ে নিলাম। ওনার মুখটা দেখতে ইচ্ছে করে না, ঘৃণায় নয়, কষ্টে। সেদিনটা আমি হাসপাতালে থাকলাম না। সন্ধ্যা রাতে বাড়ি ফিরলাম। ফেরার পথে আমি কাঁদলাম। ভীষণ কাঁদলাম। বাড়িতে মানুষের সামনে কাঁদতে পারতাম না। আজ মন খুলে কাঁদলাম। এমন কান্নায় আমি শেষবার মা মরার সময় কেঁদেছিলাম। জীবন কি বিচিত্র। দুজনে আপন বোন অথচ জীবনের কি তফাৎ। এমন জীবন আমার হলো না কেন? বাচ্চা কোলে নিলে মনটা নিমিষেই ঠান্ডা হয়ে যায়। নিজেকে শক্ত করতে লাগলাম। ভেঙে পড়লে চলবে না। আমি আজ ভেঙে পড়লে নিজের সঙ্গে নাহ মানিয়ে নিলাম, কিন্তু সমাজ আঙুল তুলবে, বলবে, খুব তো ঢং করে ডিভোর্স নিল, এখন কি বিড়ম্বনা। আমার কারণে আর 4-5টা মেয়ের উপর আঙুল উঠবে, তারা সাহস পাবে না। আমার জন্য তাদের কথা শোনানো হবে। না, এটা হতে দেয়া যাবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে শক্ত করলাম। অতি আবেগী হতে নেই। আবেগ একটা সময়ে নিজের কাল হয়ে দাঁড়ায়, তাই যথাসম্ভব নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত। আমিও নিজেকে নিজে প্রতিজ্ঞা করলাম, হালাল পথেই নিজেকে গড়ে তুলব। যাতে আমার সিদ্ধান্তকে কেউ আঙুল তুলতে না পারে। বাবু হওয়ার পর আপা অসুস্থ হয়ে পড়ল। দুটো বাচ্চা সামলা চারটিখানেক ব্যাপার নয়। আপার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ। নানান রোগ ব্যাধি লেগেই আছে, অসুস্থ মানুষ। দুলাভাই তো সারাদিন অফিসে থাকছেন, যেহেতু আপার ডেলিভারির সময় এক্সট্রা ছুটি কাটিয়েছিলেন। আমি এর মধ্যে যেতে চাইলাম, কিন্তু সকলে আমাকে বারণ করল। অবশ্য এতে আমারও ভালো হলো। ঠিকঠাকভাবে নিজের ব্যবস্থা করার সময় পেলাম। আবার শ্বশুরবাড়িতে থেকে বুঝলাম, প্রকৃত সুখ কখনোই টাকায় পাওয়া যায় না। টাকাতে কোন সুখ নেই। আমাদের দেশের অধিকাংশই ধারণা মেয়ের বড় বাড়ি, টাকা পয়সাওয়ালা বাড়িতে বিয়ে দিলে মেয়ে সুখী হবে। কিন্তু এ ধারণা ভুল। বরঞ্চ ভালো মানসিকতা হলে তবেই সুখ পাওয়া যাবে। এই
আমার শ্বশুরবাড়িতে শ্বশুর স্বামী দুজনই ইনকাম করত, অথচ বাড়িতে একটা ভিক্ষুক আসলে তাকে খুচরো টাকা দেওয়ার মতো হাতে টাকা পয়সা টুকু থাকতো না। মাঝে মধ্যে একটু আধটু পাওয়া যেত, তাতেও কম কথা শুনতে হতো না। অন্যদিকে আপার সংসার শুধুমাত্র দুলাভাইয়ের টাকায় চলে। নিজের বাবা মা, আপা সবাইকে দুলাভাই টাকা দেন। তারা কত সুখী, কত খুশি। কারণটা আসলে টাকা নয়, কারণটা মানসিকতা। আপার পরিবারের মানসিকতা উন্নত, আর আমারটাই ছিল সংকীর্ণ। আপার বাড়িতে থাকা অবস্থাতেই আমি চাকরির খোঁজ লাগালাম। অনার্স যেহেতু কমপ্লিট ছিল, কিন্তু চাকরির বাজার কি এত সহজ? মানুষ পাবলিকে পরেও পায় না, সেখানে আমি ন্যাশনাল চাকরি পেলাম শোরুমের সেলসম্যানের। কিন্তু সেসবে গেলাম না। আমার গয়নাগুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেলাম। হিসেব অনুযায়ী 5 মাস চলতে পারবো। অনেক খোঁজাখুঁজির পর একটা টিউশনি পেলাম, সেই সূত্র ধরে কিছুদিনের মধ্যেই আরেকটা টিউশনি পেলাম। বাসায় গিয়ে পড়াতে হবে, 4000 টাকা পাওয়া যাবে। তবে পড়াতে হবে 2 ঘন্টা করে, দুটো সাবজেক্ট। 4 ঘন্টা যাবে, আবার বাড়িও বেশ দূরে, অলিগলিতে। তাদের ডিমান্ড অনুযায়ী টাকা কম ছিল, তবুও এই সময়ে আমার কাছে এটাই বড় মনে হলো, তাই না করিনি। কথায় আছে, নাই মামার থেকে কানা মামা ভালো। এমন অবস্থায় আমার টিউশনি পাওয়ার পর আপাকে জানালাম। আপা খুশি হলো। আমি আলাদা বাসা দেখেছি। পুরোপুরি বাসা বললে ভুল হয়, ওখানে ফুল ফ্যামিলি থাকে একটা। তাদের বাড়ি, বাড়তি ঘর থাকায় মেয়েদের ভাড়া দিয়েছে। 2 জন থাকছে সেখানে। আমিও ওখানেই জয়েন করব। আপা মানতেই চাচ্ছিলেন না, কিন্তু উপায় নেই। আপার ডেলিভারির 1 মাস পেরিয়েছে। আর কতদিন পরে থাকবো এখানে? পরে না, আপার শ্বশুরবাড়ির উপর বোঝ হয়ে যায়। যদিও এখনো তারা কিছুই বলেনি, তবুও আমার বিবেক সায় দিচ্ছে না এখানে থাকার। আমার জন্য যদি আপাকে কথা শুনতে হয়। একা হাতে দুলাভাই সংসার চালাচ্ছে। সেখানে এতদিন কেই বা থাকতে দেয়? তারা যা করেছে, তার ঋণ শোধ হবে না কখনো। সুখের সময় সবাইকে পাশে পাওয়া যায়, দুঃখের বেলা কজনে থাকে। তারপর আমার বিদায়ের পালা। আপা কাঁদছেন। যাওয়ার আগ মুহূর্তে 2টো স্বর্ণের দুল হাতে দিলেন। চিনতে ভুল হলো না আমার, এগুলো আমার মায়ের। বাবা বিয়ে করার জন্য আপা এগুলো নিয়ে রেখেছিল। আপা আমার হাতে দিয়ে বলল, এগুলো রাখো তোর কাছে। প্রয়োজনে যা করার করিস, কষ্ট করে থাকিস না। মায়ের বালা 2টো আছে, লাগলেই ওগুলোও নিস। আমি আপাকে বললাম, এসব তোর কাছেই রাখো আপা। আমার কাছে টাকা আছে, লাগলেই নেব। আপা নাকচ করলেন, না, এগুলো বিক্রি করিস, যা যা লাগে সব কিনিস। আমাদের মায়েরই, আমার কাছেই কেন রাখবো শুধু? এগুলো আমাদের দুজনের হক। এ সময় তোর বেশি প্রয়োজন। আমি নিলাম। আপা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর আপার সব সময় আছে। যে কোনো সমস্যা হলে জানাবি। আমি ক্ষীণ হাসলাম। আচ্ছা বলে চললাম। নতুন জায়গায় শিফট হলাম। বাকি 2 জন রুমমেট, ওরা আমার জুনিয়র। সবে অনার্সে উঠেছে। কথাবার্তা বলে ভালো মনে হলো। আমার গয়নাগুলোর বিক্রির টাকা থেকে 10,000 টাকা আমি আপাকে দিলাম। মায়ের গয়নাগুলো বিক্রি করলাম না আপাতত, যেহেতু টাকা আছে। আপা টাকা নিতে নাকচ করছিলেন, কিন্তু আমি জোর খাটিয়ে দিলাম, মায়ের গয়নায় তারও হক আছে। আমি আরেকটু বেশি করে দিতে চাইলাম, কিন্তু আপা মানছিলেন না। তাই 10,000 টাকাই জোরপূর্বক দিয়ে দিলাম। আমার উপর অনেক খরচ হয়েছে কদিনে, তবুও যে দুলাভাই তাকে একটা কোথাও শোনায়নি, এমন সৌভাগ্য কজনের হয়। আমি আমার যাবতীয় জিনিসপত্র কিনলাম। অনেক টাকা খরচ হলো। আমার দিনগুলো খুব একটা সুখের ছিল না। প্রচণ্ড একাকিত্ব লাগতো, চিন্তা ভাবনা সারাদিন কাটত। বিয়ের প্রথম দিকের স্মৃতিগুলো মনে পড়ে। নিজের জীবন নিয়ে ভাবনার শেষ নেই। ডিভোর্সি শব্দটাকে মানুষেরা সংকীর্ণ, অন্যরকম দৃষ্টিতে কেন দেখে? আমি ডিভোর্সি জানার পর মেয়ে 2টো বেশ অবাক হয়। কথা বলা কমিয়ে দিচ্ছে। তাদের পরিবর্তন ধরতে অসুবিধা হয়নি আমার। এরপর বাসায় থাকা ফ্যামিলির আন্টিও জানল। মূলত তিনি তার কোন আত্মীয়ের জন্য আমাকে পছন্দ করেছেন। তারপরই তাকে বললাম। খুব আগ্রহ নিয়ে কারণ জানতে চাইলেন। আমি স্বাভাবিক বললাম। অথচ তিনি কত সহজেই বললেন, একটু আধটু হয়। এতটুকু সংসারে মানিয়ে নিতে না পারলে সংসার টিকবে না। তোমারও টিকেনি। একটু স্যাক্রিফাইস করতেই পারতে। এখন জীবন দেখো। আমি হতবিহ্বল হয়েছিলাম। সমাজটা এমন কেন? কেন এসব ভায়োলেন্সকে এত ছোটভাবে দেখে? আমি ছোট বাচ্চা, যে আমাকে শাসন করে বুঝাবে। আচ্ছা মেনে নিলাম, মারুক, কিন্তু যৌক্তিক কারণ দেখাক। আমি পরকীয়া করেছি, নাকি ওর অবাধ্য হয়ে চলাফেরা করেছি? কোনোটাই তো করিনি। শুধু নিজের স্বস্তির জন্য মাঝে মধ্যে বলতাম, তাতেও পোষালো না তাদের। যদি না এসব করতাম, আমাকে মারাটা আমি মেনে নিতাম। কিন্তু খালি খালি কারণ ছাড়া, কথার অমিল হলেই আমি কেন মার খাবো?
একটা ছোট বাচ্চাকেও তো তার বাবা মায়েরা গুরুতর কারণ ছাড়া গায়ে হাত তোলে না, সেখানে স্বামী স্ত্রীর মতো পবিত্র সম্পর্কে গায়ে হাত তোলাটা কিভাবে জাস্টিফাই করে মানুষ? বর্তমান কিছু মানুষের জন্যই ইনিয়ে বিনিয়ে একটু আধটু হাত তোলাটাকে নর্মালাইজ করা হয়েছে। একটু থেকে এক সময় ভয়ঙ্কর রূপে যেতে শুরু করে, অথচ তারা বুঝে না। যাই হোক, এ বিষয়ে আমার কথা বলতে ইচ্ছে করে না। আমি শুধু নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমার মতন হাজারো মেয়েরা আছে যারা আরো অসহায়। তাদের কিছু নেই, কোথাও যাওয়ার না আনো করার সোর্স। এ কারণেই তো দেখি বাচ্চা নিয়ে কত মেয়েরাই ঘুরে ঘুরে বেড়ায়। ভবিষ্যতে তাদের জন্য কিছু একটা করার ইচ্ছে আছে। দেশে বৃদ্ধা আশ্রমের অভাব নেই, অথচ অসহায় নারীদের জন্য কোন আশ্রম নেই। আমি চাই তাদের জন্য কিছু করতে। এর জন্য আগে আমাকে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে হবে। টিউশনি করছি, পাশাপাশি চাকরির প্রস্তুতি নিতে লাগলাম। এছাড়াও আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। কয়েকটা মাস গেল, মাস্টার্সের বই, চাকরির জন্য বই কিনতে আমার অনেক টাকা গেল সে মাসে। যত সাশ্রয় করে চলবো ভেবেছিলাম, ততটা হয়নি প্রথম প্রথম, তাই বেশি টাকা গেছে। ধীরে ধীরে আমি একটা কোচিং সেন্টারে জয়েন করলাম, কিন্তু টাকা একটু কম। কষ্ট হলেও করলাম। 2-2.5 মাস যেতেই আমি উপলব্ধি করতাম আমার পক্ষে একসঙ্গে মাস্টার্স, চাকরি, টিউশনি, কোচিং সম্ভব নয়। কি করব ভেবে উঠতে পারলাম না, তাই তখন শুধু চাকরির প্রস্তুতিটাই ভালো করে নিতে লাগলাম, কারণ প্রাইমারির শিক্ষক নিয়োগের সার্কুলার ছেড়েছে। মনে প্রাণ এক করে পড়তে লাগলাম, যে কারণেই হোক চাকরিটা আমাকে পেতেই হবে। চাপ বেশি লাগছে বলে টিউশনিটা দুটো ছেড়ে দিলাম। সময় ঘনিয়ে এল চাকরির পরীক্ষা। অবশ্য তার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়েছিলাম। পরীক্ষা দিলাম, মনে আশা রাখলাম ইনশাআল্লাহ আমার চাকরিটা হবেই হবে। পরীক্ষা ভালো হয়েছে। সময় কাটতে লাগলো আপন গতিতে। রেজাল্টের সময় ঘনিয়ে এল। এরই মধ্যে আমার জীবনে আরেকটা দুঃসংবাদ এল। কোচিংয়ের চাকরিটা চলে গেল। মনে মনে হতাশা হলো। এখন আমি কি করব? গয়নার যা টাকা আছে তাতে বড়জোর টেনে টুনে 1-1.5 মাস যাবে। তবে একটা বিষয়ে আশ্বাস পেলাম, চাকরিটা তো নিশ্চয় হবে। অত চিন্তার কিছু নেই। কোনোরকম 2 মাস চললেই হবে আমার। দেখতে দেখতে রেজাল্টও বেরিয়ে পড়ল। আমি খুব আশা নিয়ে প্রসন্ন মন নিয়ে দেখলাম। রেজাল্ট পেতেই আমার ভেতরটা কেঁপে উঠল। শরীর অসাড় হয়ে এল। জীবনে আবারও ধাক্কা পেলাম। না, আমি পারলাম না। আমি পারলাম না। ভেতরটা হাহাকার করে উঠল। এখন আমি কি করব? কি হবে আমার? আসলেই কি আমার সিদ্ধান্ত ভুল ছিল? আমি হেরে গেলাম। রাতের অন্ধকারও যেন আমার চিৎকারে কেঁপে উঠল। অথচ কুকুর শিয়াল ছাড়া শোনার কেউ নেই। আমার ভেতরটা অনবরত কাঁপছে। মাথাটা ঘুরে উঠছে। হাঁটতে পারছিলাম না। কোনোরকম রাস্তার ধারে ব্রেঞ্চে বসলাম। কাঁদতে লাগলাম। একটু শব্দ হতেই পাশের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। আমি মুখ চেপে নিঃশব্দে কাঁদতে শুরু করলাম। শরীরে কাঁপুনি এসেছে। বুকটা ধড়ফড় করছে। অস্থির লাগছে। আকাশের দিকে তাকালাম। ক্রন্দনরত গলায় বললাম, আল্লাহ, আমাকে সাহায্য করুন। আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ, আল্লাহ। ডেকে উঠলাম তাকে। আমার কণ্ঠস্বর কাঁপছে। একটা মহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন, আমার পাশে বসলেন। জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি নিজেকে ধাতস্থ করে জানালাম, আমার চাকরি হয়নি। আমার কেউ নেই। তার করুণা হলো বোধ হয়। মাথায় হাত বুলালেন। মোলায়েম গলায় বললেন, এতটুকুতে ভেঙে পড়িও না মা। চেষ্টা চালিয়ে যাও, বাস্তবতা অনেক কঠিন। আমার মেয়েও একসময় তোমার মতো ছিলাম, ওর বাবা নেই। কত রাত যে নির্ঘুম কেঁদে গেছে। অবশেষে আল্লাহ সফলতা দিয়েছেন। তাহাজ্জুদ নামাজ পড়, দোয়া করো। আল্লাহর ইবাদত করে সাহায্য চাও। তিনি তোমাকে হতাশ করবেন না। ভেঙে পড়ো না। তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম। আমায় অনুপ্রাণিত করল। আরও কিছুক্ষণ সময় থেকে নিজেকে ধাতস্থ করলাম। বুঝলাম, এতটুকুতে ভাঙা যাবে না। জীবনটা আসলেই কঠিন। বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ততটা নয়। কষ্টের পরেই সুখ আসবে। নিজেকে সামলে ফিরলাম বাড়িতে। সেদিন ফিরতে দেরি হলো আমার। বাসায় আন্টি আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন। তার দৃষ্টিতে বেশ ভালো মনে হলো না আমার। কাপড় পাল্টে ঘুমিয়ে গেলাম। রাতে কিছু খেলাম না। ঘুমটাও ভীষণ বাজে ছিল। এত চেষ্টা করেও পাচ্ছিলাম না। আমার অবাধ্য চোখ দুটো অনবরত অশ্রু ফেলছিল। মেয়ে দুটো হয়তো বুঝেছিল আমি কেঁদেছি। এভাবেই পরের দিন বেরিয়ে পড়লাম নতুন কিছু খোঁজে। সকালে উঠতে দেরি হলো একটু। বেরোনোর আগে দেখলাম মেয়ে দুটো আন্টিটার সঙ্গে কথা বলেছেন। আমাকে আর চোখে দেখলেন তিনি। আমি ক্ষীণ কথা বলে গেলাম। সারাদিনের ছোটাছুটিতে ক্লান্ত হয়ে পড়লাম। কিছু পেলাম না। নিউজ পেপারগুলোতে চোখ বুলালাম। চাকরির অভাব নেই, তবে সেগুলো আমার ক্ষেত্রে অসম্ভব। এভাবেই দিন ফুরাতে লাগলো আমার। তারপর একদিন আন্টি জানালেন আমাকে বাড়ি ছাড়তে হবে। কারণ হিসেবে দেখালেন, ওনার ছেলে আসবে,
এ কারণে। যদিও সেটা মিথ্যে ছিল। বাকি দুটো মেয়েকে দেখে মনে হলো না তাদের এমন কিছু বলা হয়েছে। মাসের 14 তারিখ চলে আজ। আমি সময় চাইলাম মাসের শেষটুকু অন্তত দিক। তিনি মানলেন, তবে ভর্ৎসনা করে বললেন, যত তাড়াতাড়ি পারো যেও। মাথার উপর আরেকটা চাপ পড়ল। একদিকে টাকা কম, চাকরি, টিউশনি কিছুই নেই, এখন থাকার জায়গাটাও যাচ্ছে। আমি বাড়ি খুঁজতে লাগলাম। এবার ঠিক করেছি আলাদা থাকবো। কোন মেসে, হোস্টেলে থাকবো না। অন্তত শান্তিতে থাকতে পারবো। প্রতিদিনের জবাবদিহি করতে হবে না। কেউ সন্দেহের দৃষ্টিতে দেখবে না। কিন্তু সহজে পেলাম না বাড়ি। একা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না। অবশেষে পেলাম একটা, আমার মন মতোই। দুটো রুম, ছোট বারান্দা, বাথরুম, কিচেন। কিন্তু ভাড়া বেশি 5,500। এত টাকা প্রতি মাসে কিভাবে দেব? হাতে আর টাকাই আছে 8-9 হাজারের মতো। ভাড়া অ্যাডভান্স দিতে হবে। দিয়ে দিলাম। মায়ের গয়নাগুলো বের করলাম। এটাকে আমি বিক্রি করতে চাইনি, মায়ের শেষ স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো কই। শেষমেশ বিক্রি করতে হলো। সেদিনও আমি কাঁদলাম। তারপর নতুন বাড়িতে দ্রুত শিফট হলাম। জিনিসপত্র স্থানান্তর করতে আরও টাকা গেল। এতটা অসহায়ত্ব বোধ কখনো করিনি। সেদিন এত কেঁদেছিলাম যে গায়ে জ্বর এল। পাশে কেউ নেই। জ্বরে একাই কাতরাচ্ছিলাম আমি। ছটফট করছিলাম। বমি অনবরত। খিদেতে পেট মোচড় দিচ্ছে। কেউ নেই মাথায় জলপট্টি দেয়ার, একটু খাবার বেড়ে এনে দেয়ার। মাথা ধরে উঠতে পারলাম না আমি। খাওয়া হলো না কিছু রাতে। ছটফট করছিলাম খালি বাড়িতে। আমার আর্তনাদগুলো বারবার প্রতিধ্বনি হচ্ছিল। কান্না থামাতে পারলাম না। মাথা ব্যথা উঠেছে। মাকে ডেকে কেঁদে উঠলাম, মা, ও মা, তুই কেন আমাকে ছেড়ে গেলি? মা, মারে ফিরে আয় মা। ও মা। কোন সারা শব্দ এল না। শুধু আমার আওয়াজে প্রতিধ্বনি হতে লাগালো। প্রচণ্ড কষ্ট হচ্ছে। জ্বর হলে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। মনে পড়ল অতীত। মা সারারাত পাশে বসে পট্টি দিত। মাথায় হাত বুলাত, দোয়াদুরুদ পড়ত। উঠতে পারতাম না বলে ঘরের ভেতরে মা পানি এনে দিয়ে দিত। যা খাবো তাই এনে দিত। খেতে পারতাম না, তবুও খাওয়াতো জোর করে। ওষুধ খাইয়ে দিত। বমি করতাম, সেসব পরিষ্কার করত। আজকে আমার পাশে কেউ নেই। বাড়িতে ওষুধটুকুও নেই। শুকনো খাবারও নেই, রান্না কে করবে? পেটে মোচড় দিতেই বিছানা থেকে মুখটা নামিয়ে গলগল করে ঘরের মেঝেতেই বমি করলাম। মুখটুকু ধোয়ার জন্য পানিটুকুও কাছেও নেই। নিজেকে অসহায় লাগলো। আর্ত করে উঠলাম, মা, ও মা, আয় না মা। ও মা। এল না কেউ। এভাবেই শুয়ে পড়লাম বিছানায়। কারেন্ট গেল, অন্ধকার। মশা ঘুঘু করছে। শরীরটা পুরো ব্যথা করছে। ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু যন্ত্রণায় ঘুম আসছে না। আমি কি মারা যাব? হয়তোবা যাব। মনে হচ্ছে আমার জীবন এইটুকু পর্যন্ত ছিল। আমি কালেমা পড়তে লাগলাম, মনে হয় মৃত্যু আমার দুয়ারে এসে গেছে। চোখ বন্ধ হয়ে আসছে। মধ্যরাতে ঘুম আলগা হয়ে এল। অনুভব করলাম কেউ মাথায় হাত বুলাচ্ছে। তাকানোর চেষ্টা করলাম, কিন্তু শক্তি পেলাম না। বিড়বিড় করলাম, মা, মা। ভালো লাগছিল। মাথায় যেন বিলি কেটে দিচ্ছিল। শান্তি অনুভব হচ্ছিল। আমি তলিয়ে গেলাম ঘুমে। মাথাটা ভীষণ ভারী লাগছে। চোখ দুটো এমন ভাবে লেগে আছে যেন সুপার গ্লু লেগেছে কেউ। খিদে পেট মোচড় দিচ্ছে। ঠান্ডা লাগছে ভীষণ। ভার মাথায় উঠলাম। নাকে ভেসে এল বমির দুর্গন্ধ। মেঝেতে পা পড়তেই লেগে গেল। তেলাপোকা বিভিন্ন রকমের পোকামাকড় পড়েছে তাতে। আমার গা গুলিয়ে এল। আমি তুলতে তুলতে বাথরুমে গেলাম কোনোরকম। গিয়েই মাথাটা ট্যাপের নিচে রাখলাম। ঠান্ডা পানিতে মাথাটা ঠান্ডা হয়ে এল। ব্যথায় একাকার। ভারটা একটু হলেও কমল যেন। খানিকটা সময় ধরে পানি দিলাম। এরপর এসে চুল মুছলাম। খিমাটা গায়ে মাথায় বেরিয়ে বেরিয়ে পড়লাম ওষুধ আনতে। বাইরে বেরিয়েই একটা রিক্সা পেলাম। মাত্র 5 মিনিটের রাস্তা, কিন্তু হাঁটার শক্তিটুকু নেই আমার। রিক্সাওয়ালাকে বললাম ফার্মেসিতে নামিয়ে দিয়ে। লোকটা বোধহয় বুঝলো আমি অসুস্থ। তাই আমাকে বলল, আপা তোমরা বইসো। কি কি নেবেন মুখক্ষণ? আমি তাকে মাথা ব্যথা, জ্বরের ওষুধ আনতে বললাম। সঙ্গে রুটি, কলার শুকনো নাস্তা। লোকটা এনে দিল। তিনি আবারও আমাকে বাড়ির সামনে নামিয়ে দিলাম। দুর্বল শরীরে একটু ভালো লাগলো। তাকে 50 টাকা দিলাম। অনেক খুশি হলেন তিনি। আমি ঘরে ঢুকেই আগে পাউরুটি খেলাম। এমন ভাবে খাচ্ছিলাম, কেউ দেখলে নিশ্চয়ই বলতো জঙ্গলি খাদক। খাওয়া হতে না হতে আবারও একই জায়গায় বমি করলাম। আমার এটাই সমস্যা। আফসোসের বিষয়, বমির ওষুধ নেওয়া হয়নি। সে সময়ে মনে ছিল না। আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। বিছানার চাদরটা উঠিয়ে গায়ে দিলাম, ঠান্ডা লাগছে। চুলগুলো ভেজা। আস্তে আস্তে আরাম লাগছিল, মাথা ব্যথার ওষুধ খেয়ে। ঘুমটাও ভালোই হলো। আমার ঘুম যখন ভাঙল, তখন আজান দিচ্ছে। আমি ভাবলাম হয়তোবা জোহরের, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম আছরের আজান। ঘরে গন্ধে ভরে গেছে।
মাছিগুলো ভুনভুন করছে। আমি উঠলাম। শরীরে ব্যথা, জ্বর এখনো আছে, তবে মাথা ব্যথাটা কমেছে। এভাবে থাকা যাবে না। তাই উঠলাম। উঠে মেঝেটা পরিষ্কার করলাম। পরিষ্কার করতে গিয়ে আমার আবারও বমি এল। দৌড়ে বাথরুমে গেলাম। বমি করতেও এত কষ্ট হচ্ছিল, পেটটা নাড়ি যেন ছিঁড়ে যাচ্ছিল আমার। আগে বমি হলে মা দৌড়ে এসে পেট চেপে ধরতো আমার, বমি যতক্ষণ করতাম পাশে থাকতো। একটুকু ঘৃণা থাকতো না তাতে। কান্না পেল আমার। শরীর সামলে ঘরে গেলাম। পরিষ্কার করলাম। এভাবে নোংরায় থাকলে আরো অসুস্থ হয়ে পড়ব। অনুভব করলাম শরীরটা যেন আরো গরম হচ্ছে, দুর্বলতা বাড়ছে। তবুও উঠে চাল ধুয়ে ভাত বসালাম গ্যাসে। দুটো আলু দিলাম তাতে। কিন্তু গ্যাসে জ্বালাতে গিয়ে খেয়াল করলাম গ্যাস আসেনি। আমি পারছিলাম না। মাথাটা যেন হঠাৎ চক্কর দিয়ে উঠল। দৌড়ে ঘরে যেতে গিয়ে মাথা ঘুরে উল্টে পড়ি ফ্লোরে। ওখানেই কয়েক মিনিট পরে রইলাম। শরীর উঠছে না, টেনে নিয়ে বিছানায় শুলাম। ব্যাস, একটা বালতি এনে রেখেছিলাম তখন, বমি হলে যাতে ঘর নোংরা না হয়। একাকী জীবন কত কষ্টের। উপলব্ধি করলাম এমন কত জ্বরে মা উঠে রান্না করে খাইয়েছিল। আসলেই জীবন বড় কঠিন। আপনা আপনি চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি কষ্ট যে সইতে পারছি না। আল্লাহ আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও। এভাবে কাতরাতে কাতরাতে কেটে গেল 2 দিন। একটু সুস্থ হলাম। জ্বরটা কমেছে। 2 দিন বাদে ফোনটা হাতে নিলাম। দেখলাম আপার অনেকগুলো মিস কল হয়ে আছে। আমি আপাকে কল করেই তৎক্ষণাৎ রিসিভ হলো। বিচলিত গলায় বলল, হ্যালো সৌমি। ময়না, তুই কোথায়? ঠিক আছিস? আমি ধীর গলায় বললাম, আমি ঠিক আছি আপা। আপা আবারও বলল, এতদিন কল ধরিসনি কেন? জানিস কত টেনশনে ছিলাম। তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আমি গলা খাকারি দিয়ে বললাম, বাসা চেঞ্জ করেছি, তাই কাজে ব্যস্ত ছিলাম। সারাদিনে কাজে একটু দুর্বল হয়ে পড়েছি। আবার বিস্মিত কণ্ঠ, চেঞ্জ করেছিস? এত তাড়াতাড়ি কেন? এমনই। ওখানে কমফোর্টেবল লাগছিল না তাই। ওহ, সামনের সপ্তাহে যাব। আচ্ছা, আসিস আপা। আপা কল কাটার আগে বলল, সৌমি, ময়না কোন সমস্যা হলে আপাকে জানাস। আচ্ছা। আমি ঠিক আছে বলে কল কাটলাম। সৌমি আমার আরেক নাম। মা আমাকে সুবাসিনী বলে ডাকতেন। মা মরার পর থেকে আমার এই নামটা কেন জানি ভালো লাগে বেশি। সময় গড়াল। আপা দুলাভাই আসলো একদিন। আপা আমাকে দেখে খুশি হলো। একটা দিন থাকলো তারা, এরপর চলে গেল। আপাকে আমি আমার বর্তমান জীবনের কিছুই বললাম না। 2 বাচ্চা নিয়ে ও এমনিতেই টানাপোড়েনে, বাড়তি টেনশন দিয়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। নিজের জীবন নিজেকেই গড়তে হবে আমার। কথায় আছে, বিপদ যখন আসে তখন সব বিপদই একসাথে আসে। আমি কোন টিউশনই পেলাম না, আর না কোন। প্রতিদিন নিউজ পেপার চেক করি, বিভিন্ন চাকরির খবর, কিন্তু সেসব আমার পক্ষে সম্ভব নয়। দিন যাচ্ছিল, টাকাও সীমিত। নিজেকেও নির্দিষ্ট রুটিনে চলানোর চেষ্টা করলাম। মাঝে মধ্যে না খেয়েও কাটালাম। পরে ভাবলাম, না খেয়ে থাকার থেকে রোজা রাখি। সপ্তাহে 3টে দিনই আমি রোজা রাখতে শুরু করলাম। সোম, বৃহস্পতিবার রোজা এমনিতেও সুন্নত। এভাবে চলতে ভালোই হলো। টাকা, খাবার বাঁচো, আবার আমার ইবাদত হয়ে গেল। রাতে ঘুম হতো না আমার। এদিক ওদিক ঘুরে আমার 2:30 বাজত। অথচ আমি ঘুমানোর আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু ঘুমটাও বোধহয় আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তাই ঘুম যেহেতু ধরে না, তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলাম। তাহাজ্জুদ নামাজের মাধ্যমেই আল্লাহর সবচেয়ে কাছে পাওয়া যায়। মন ভরে কাঁদলাম, আল্লাহ আমাকে শান্তি দাও। এইভাবে কেটে যায় কয়েক মাস। হঠাৎ একদিন চোখ পড়ল, শিক্ষক নিবন্ধন নিয়োগ এর বিজ্ঞপ্তি। চাকরির এসব সম্পর্কে ধারণা কম ছিল। জানতাম না আমি। ভেবেছিলাম শিক্ষক নিয়োগের চাকরি বছরে একবার হয়। কিন্তু পরে আমার মনে আশা জাগল। জানতে পারলাম এটা বেসরকারি শিক্ষক নিয়োগ। যাই হোক, সরকারি বেসরকারি আমাকে পেতেই হবে। আবারও আপ্রাণ চেষ্টা চালালাম। এইবার তো প্রাইভেট, কোচিং কিছুই নেই। দিনরাত খাওয়া দাওয়া সেরে এক করে পড়লাম। মনে মনে বোঝালাম, এটাই শেষ চান্স। আমাকে পেতেই হবে, না হলে আমি হার মেনে নেব। পরীক্ষা দিলাম, দিনরাত দোয়া করলাম। মনটা সারাক্ষণ অস্থির, বিচলিত থাকছে। চাকরিটা যদি না পাই। আমার অস্থিরতায় ফলাফলের সময় ঘনিয়ে এল। আমি আগেরবার ভাঙার হৃদয়টা জোড়া লাগেছিলাম আশায়। এবার যেন না ভাঙে। কিন্তু ভাগ্যবোধ মুখ ফিরিয়ে নিয়েছিল আমার থেকে। এইবারও আমি পারলাম না। আবারও হেরে গেলাম। এই চাকরিটাও হলো না। আমি বুঝে গেলাম, আমি নিঃশেষ। আসলেই আমাদের মতো মেয়েদের জন্য দীর্ঘ নয়। 2 দিন বাদে বোধহয় আমাকেও রাস্তায় নামতে হবে। হতাশা মনটাও কাঁদতে ভুলে গেল। কেমন নির্জীব। আমি ডিপ্রেশনে চলে গেলাম। মনটাতে এতটাই আঘাত লাগলো, কান্নাও কোথাও আটকে গেছে আমার। বহুদিন বাদে সেদিন আয়নায় তাকালাম, শীঘ্রই আমার পতন হবে। ওই দিন মানুষগুলো বোধহয় ঠিকই বলেছিল, যতটা সহজ ভেবেছিলাম, পথ ততটাই কঠিন।
আয়নায় নিজের জীর্ণ শীর্ণ শরীরটাকে দেখলাম, শুকিয়েছে অনেক। নিজের জীবনকে অভিযোগ করলাম, প্রিয় জীবন, তুমি কেন এত কঠোর আমার প্রতি? প্রতিদিন ভেবেছি একটু শান্তি পাবো, অন্তত নিঃশ্বাসটা স্বস্তিতে ফেলতে পারবো। কিন্তু তুমি কি একদিনও সে সুযোগ দিচ্ছ না আমাকে? শৈশব কেটেছে ভয় আতঙ্কের ভেতর, যৌবন এল বোঝা নিয়ে। মানুষ পেয়েছি, কিন্তু মনের মানুষ পেলাম না। যারা ছিল আমার ভরসা স্থান, তারা সময়ে সময়ে দূরে ঠেলে দিয়েছে। প্রতিদিন সকাল বেলায় যখন অন্যরা আসার আলো দেখে, আমি দেখি শুধু আরেকটা বোঝা নামছে মাথার ওপরে। টাকার জন্য, সম্পর্কের জন্য, সুস্থতার জন্য, একটুখানি ভালোবাসার জন্য কত কিছু সহ্য করছি। হাজারো স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোটাই পূর্ণ হচ্ছে না। বরং স্বপ্ন দেখাটাই এখন অপরাধ মনে হয়, কারণ শেষমেশ ভাঙ্গুনি নিরতি হয়ে দাঁড়াচ্ছে আমার জীবন। তুমি কি কখনো আমার চোখের জলের হিসাব রাখো? রাতের অন্ধকারে যখন একা একা কাঁদি, তোমার কি একবারও মায়া হয় না? মনে হয় যেন আমি শুধু কষ্ট সহ্য করার জন্যই জন্মেছি। সুখ আমার ভাগ্যে নেই, এই কথাটাই প্রতিদিন তোমার কাছে নতুন করে প্রমাণ পাই। তবুও তোমাকে ছেড়ে যেতেও পারি না। কারণ যতই অভিশাপ দিই, যতই অভিমান করি, তুমিই আমার সবকিছু। কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কেন আমাকে এতটা কঠোর পরীক্ষার মুখোমুখি দাঁড় করালে? আমি কি সত্যিই সুখের যোগ্য নই? আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে। আমাকে সুখ দাও জীবন। সে রাতে আমি ভেঙে পড়লাম। বাঁধ ভাঙা কান্না, এত চিন্তা, অস্থিরতায় আবারও জ্বর এল। অতীত যেন ফিরে এল। অবস্থা আগেরবারের থেকেও খারাপ হলো। আমি নির্জীব হয়ে একা একা পড়ে রইলাম অন্ধকারের কোঠায়। ডিভোর্সটা ভুল সিদ্ধান্ত না হলেও সে সময়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। যখন ডিভোর্সের কথা ভেবেছিলাম, তখন মাথায় ছিল ফ্রিল্যান্সিং পারি, পেইন্টিংয়ের ছোট বিজনেস পেজ আছে, এসব দিয়ে নিজেকে চালিয়ে নিতে পারবো। কিন্তু বাস্তবতা বড্ড কঠিন। সে সময়ে উত্তেজনায় আমি বলেই গিয়েছিলাম, বিয়ের পর আমার সব বন্ধ হয়ে গেছে। কাজ, সংসারের চাপে অত কি করা সম্ভব হয়? কয়েক মাস দূরে, মস্তিষ্কে যেন জং ধরেছে। নিয়মিত চর্চা ছাড়া কোন কিছুই হয় না, সেখানে কতগুলো মাস আমি এসবে চোখ বুলিয়েও দেখিনি। সেকেন্ড হ্যান্ড যে ল্যাপটপটা ছিল, সেটাতেও এত সমস্যা। কিছুক্ষণ পর পর স্ক্রিন অফ হয়ে যায়। ডিভোর্সের পর ভেবেছিলাম ঠিক করব, কিন্তু মন চাই দিন না। ঠিক করতে বেশ টাকা লাগতো, সে সময়ে ভেবেছিলাম কিছু একটা করে চালাতে পারবো নিজেকে। কিন্তু হলো না। বাস্তবতা আসলেই আমাদের ভাবনা, স্বপ্নের থেকেও কঠিন, আমি বিষয়টা উপলব্ধি করতে পারছি। অথচ পথটুকু কত সোজা ভেবে নিয়েছিলাম। সে সময়ে গয়নার টাকাগুলো দিয়ে যদি আমি ল্যাপটপটা ঠিকঠাক করতাম, আবারও শুরু করলাম, পেইন্টিং শুরু করতাম, তাহলে এখন হয়তো এত দুর্দশা হতো না আমার। কি করার? উচিত কাজ সময়ে হয় না, এটা চিরন্তর সত্য। তার প্রমাণ আবারও পেলাম। ভুলগুলো আমারই। কি করব ভেবে পাচ্ছি না। অসুস্থ হয়ে পড়ে রইলাম প্রায় 1 সপ্তাহের বেশি। ডাক্তার দেখানো প্রয়োজন ছিল, কিন্তু দেখলাম না। টাকা কই? এভাবে নিজের দিনকাল কাটতে লাগলো। চাকরির খোঁজ চালালাম। পত্রিকা দেখে ওখানের একটা চাকরিতে অ্যাপ্লাই করলাম। কিসের চাকরি কি আমি জানি না অত। কোন একটা কোম্পানির ছিল। ইন্টারভিউ দিলাম কোনোরকম। শিক্ষকতা পেশাটাই আমার মত মেয়েদের জন্য পারফেক্ট ছিল। কিন্তু চাইলেই কি হয়? আমিও কি বোকার বোকা? মানুষ বছর বছর ধরে প্রিপারেশন নিয়েও পায় না, সেখানে আমি কয়েক মাসের ব্যবধানে পাবো বলে আশা রাখছিলাম। যাই হোক, শেষমেশ আমাকে সেলসম্যানের জবেই জয়েন করতে হলো। একজন মেয়ে ইনফ্লুয়েন্সার, তারই শোরুম। 9,500 টাকা বেতন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত থাকতে হবে। খাওয়া দাওয়া ফ্রি। তবে আমার শরীরের অবস্থা এমনিতেই নাজুক, এতক্ষণ বোরকা হিজাব পরে থাকতে হবে, এতে বোধহয় আরো দুর্বল হয়ে পড়ব। কিন্তু করার কিছু নেই। 2 দিন বাদে পেটে ভাত না জুটলে কে খাওয়াবে? এ সমাজের মানুষ, আপনি খেটে খাবেন, অনেক কথা শোনাবে, কিন্তু 2 দিন না খেয়ে থাকবেন, কেউ কথা বলবে না। এ জবে আমার অসুবিধা হতো। কারণ আমি ছিলাম চাপা স্বভাবের মেয়ে। এখানে সর্বদা মানুষের সঙ্গে প্রসন্ন মুখে কথা বলতে হতো, কিছু মানুষ আজাইরা কথা হজম করতে হতো। তবে কয়েক মাস করতে করতে আমার সমস্যাগুলো দূর হলো। অভ্যস্ত হয়ে গেলাম। তারপর আর খারাপ লাগছিল না তেমন। শোরুমের ওনার আপুটাও বেশ ভালো ছিলেন। কয়েকদিন এসেছিলেন, পরিচিত হলাম। তারপর আমার গল্পটা শুনলেন। তিনিও আমাকে অনুপ্রেরণা দিলেন ভেঙে না পড়তে। আমিও ঠিক করে নিলাম, এ জব ছাড়ব না। যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আরেকটা পার্মানেন্ট জব না পাবো, ততদিন এটাই করব। পাশাপাশি আমার পুরাতন কাজগুলোও শুরু করব। মাসের প্রথম স্যালারি থেকে অর্ধেকই বাড়ি ভাড়া গেল। যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাওয়া দাওয়া আমি নিয়ম মাফিক চললাম। সেখানে থেকে কিছু টাকা আমি সঞ্চয় করলাম। ল্যাপটপটা এবার ঠিকঠাক করব।
মাস্টার্সের পড়া শুরু করলাম। একটা বছর গ্যাপ পড়বে যেহেতু সামনেই পরীক্ষা, আমার পড়া কিছুই হয়নি। সেদিন অনেক দিন পর আমার আঁকাআঁকির সামগ্রীগুলো খুললাম। রংগুলো জমে আছে। বিজনেস পেজেও পোস্ট করলাম, কিন্তু রিচ হলো না। তবুও থেমে থাকলাম না। অবসর সময়ে খুব কম পেতাম, জব শেষে আমার পড়াশোনা ছিল। তাই ছুটির দিনগুলোতে আমি রেস্ট টেস্ট না নিয়ে পেইন্টিং শুরু করলাম। দেখলাম আমার আঁকার হাত খারাপ হয়েছে। এসব নিয়মিত প্র্যাকটিস না থাকলে এমনই হয়। তবুও হাল ছাড়লাম না। সূরা নাজমের একটা আয়াত ৩৯ আছে না, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। যখনই হতাশ হতাম, কোরআনের আয়াতগুলো পড়তাম, আবারও যেন বেড়ে ওঠার শক্তি পেতাম। আমার আত্মবিশ্বাস এখন কষ্টের মধ্যে থাকলেও একসময় আল্লাহ আমাকে অফুরন্ত সুখ দেবেন। ততদিন আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। এভাবে 4টে মাস গেল। টিউশনি পেয়েছিলাম ক্লাস 9-10-এর, কিন্তু সাবজেক্টগুলোতে সমস্যা হচ্ছিল। সায়েন্সের ছিল। ইন্টার পর্যন্ত সায়েন্স পড়েছিলাম, অত মনে নেই। যদিও বই পড়ে ধরতে পারছিলাম, কিন্তু নিজের বিবেক সায় দিল না। চাইলেই পড়াতে পারতাম, কিন্তু মনে হলো অভাবের তাড়নায় কারোর স্বপ্ন না ভেঙে ফেলি। পারদর্শী টিচার প্রয়োজন, তাই বাদ দিলাম। যেমন তেমন করে পড়িয়ে নিজের অভাব ঠিকই ভরতে পারবো, কিন্তু নিজের নফসের কাছে হেরে যাব। আমার প্র্যাকটিসের প্রয়োজন, যা মুহূর্তে সম্ভব হচ্ছিল না। প্রতি মাসে আমি বেশ কিছু টাকা সঞ্চয় করলাম। সেই টাকা দিয়ে ল্যাপটপটা মেরামত করতে নিয়ে গেলাম। মনে হলো এই তো আমার ভাগ্য খুলছে। অনেকদিন বাদে কাজগুলো শুরু করলাম, কিন্তু পারছিলাম না। যখনই হতাশা ঘিরে ধরছিল, নামাজ পড়ে দোয়া করছিলাম। আবারও চেষ্টা চালালাম। এভাবে করে করে হচ্ছিল সেই আবারও সমস্যা দেখা দিল ল্যাপটপে। স্ক্রিন কেমন ঝিরঝির করছিল। সেকেন্ড হ্যান্ড জিনিসে এক সমস্যা, একানেই দেখে শুনে কেনা উচিত ছিল। সেদিন আপার কল এল। আপা ডাকছেন আমাকে। অনেকদিন যাওয়া হয় না। ব্যস্ততার কারণে কোথাও কম হয়। আমি বললাম কাল পরশুর মধ্যে যাব। পরের দিন কাজ শেষে আমি ডাক্তারের কাছে যাই। শরীর ভালো থাকছিল না। সিরিয়াল ধরে বসে থেকে বেশ দেরি হলো বাড়ি ফিরতে। কিছু টেস্ট দেখিয়েছিলেন, সেসব করে রিপোর্ট দেখিয়ে ওষুধ কিনে নিয়ে আসলাম। মেইন গেট দিয়ে ঢুকতেই দেখা হলো একজন আন্টির সঙ্গে। উনি আমাকে চোখে দেখলেন। সন্দিহান বললেন, এত রাতে বাড়ি ফিরছ? আমি সাবলীলভাবে জানালাম, কাজ করতে করতে একটু বেশি দেরি হয়েছে। বলে দ্রুত প্রস্থান করলাম। মহিলাটা বোধহয় উপরতলায় থাকে। তারপর আমি প্রস্তুতি নিচ্ছিলাম আবার বাড়ি যাওয়ার। খালি হাতে যেতে অস্বস্তি বোধ লাগছিল। বাচ্চা দুটো আছে, ওদের জন্যই কিনেছি কিছু। সকালে হঠাৎ কলিং বেল বেজে উঠল। সচরাচর এটা বাজে না, বাড়িওয়ালা না এলে। ভাবলাম তিনি বোধহয় এসেছেন। গেট খুলতেই গতরাতের আন্টিকে দেখলাম। উনি হাসলেন। হাতে খাবার। আমি প্রসন্ন মুখে ভেতরে নিয়ে এলাম। উনি এসে বসলেন। তাকে চা, পানি, নাস্তা দিলাম। উনি কথা বলতে শুরু করলেন আমার জবের। আমিও তার সঙ্গে বললাম, আমি কিসের জব করি। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক থাকলে ভালোই হয়। উনি চায়ে চুমুক দিয়ে বলেন, তুমি একা থাকো কেন? আমি ক্ষীণ হেসে বললাম, কারণ একাকিত্বই একমাত্র সঙ্গী, যে কখনো প্রশ্ন করে না, অভিযোগ করে না। নীরবতার ভাঁজে কষ্টগুলো লুকিয়ে রাখে। তিনি আমার কাব্যিক কথা বুঝলেন না। আবারও প্রশ্ন করলেন, তোমার কেউ নেই? আমি মন্থর গলায় বললাম, মা মারা গেছেন। আর বাবা? দুনিয়াতে কিছু মানুষের সব থেকেও কিছু নেই, আমিও এমন একজন। তিনি কি বুঝলেন, আমি জানি না। দুঃখী গলায় বললেন, ওহ, আবার বিয়ে করে তোমাদের দেখে না, তাই না? এমনই করে। আন্টির ভাবনা পুরোপুরি সত্য ন্যায়। দ্বিতীয় বিয়ের পর বাবা আমাদের ছুঁড়ে ফেলেননি। তাই মিথ্যে অপবাদ তার উপর দিলাম না। সোজাসুজি বললাম, না, কারণটা অন্য। আমি ডিভোর্সি। তাই? উনি হতবিহ্বল হয়ে বলেন, কি? তোমার বিয়েও হয়েছিল? ডিভোর্স? কেন? কেন হয়েছিল? আমি বুঝি না, মানুষ কেন অন্যের ব্যক্তিগত বিষয় জানতে চায়। বোঝে না, এগুলো মানুষের ব্যক্তিগত বিষয়। না চাইতেও বলে ফেললাম। উনি নির্লিপ্ততা কণ্ঠে বললেন, ওহ। তারপর থেমে, তুমি কিন্তু চাইলে আরেকবার সুযোগ দিতে পারতে। তাড়াহুড়ো করে ফেলছো। এতবার মার খেয়েও তার কাছেই ফিরে গেছিলাম। সুযোগ কম দিয়েছিলাম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কি করবা বলো? এখন দেখ, কি কষ্টটা করছো। তোমাদের মতো মেয়েদের সাথে এসব জব যায়। তবুও করতে হচ্ছে, তাও অভাব পূরণ হচ্ছে না। এই কষ্টটা সংসারে করতে, তাহলে মানুষের সামনে দিনরাত থাকতে হতো না। তার কথায় স্পষ্ট প্রকাশ পেল কতটা সংকীর্ণভাবে দেখছেন জবটাকে। আমি কিছু বললাম না। যার যেমন ভাবনা। আন্টি চলে গেল। বিষয়টাতে আমার রাগ লাগলো না। তবে ভাবাচ্ছিল বেশ। আসলেই আমি যেভাবে বেড়ে উঠেছি, এসব কাজ আমার সঙ্গে যায় না। ভুল করেও কখনো কল্পনা করিনি। কিন্তু আজ আমাকে করতে হচ্ছে। মনটায় বিষণ্ণ হয়ে গেল। সেদিন মনটা এমনই রইল।
এভাবেই আপার বাড়িতে গেলাম। আপার বুঝতে দেরি হলো না। জিজ্ঞেস করলো। আমি বলতে চাইলাম। শেষে বলতেই হলো। আপা সব শুনল। আমাকে আশ্বাস দিল, মন খারাপ করিস না। দেখিস একদিন অনেক বড় জায়গায় যাবি তুই, আমার বিশ্বাস। হাল ছাড়িস না। দুলাভাইও একই কথা বলেন। দুলাভাইকে আমি আমার ল্যাপটপের কথা জানালাম। উনি তাকে দিতে বললেন। আমি ল্যাপটপ তাকে দিলাম। কেটে যায় আরো কদিন। এর মধ্যে দুলাভাই একদিন কল করে জানতে চাইল, আগে কোথা থেকে ঠিক করেছ। আমি তাকে অ্যাড্রেস বললাম। এরপর উনি কাগজগুলো চাইলেন। বুঝে উঠলাম না ঠিক। দিলাম ওনাকে। সপ্তাহ খানেক বাদে আপা দুলাভাই দুজনে আসলেন। দুলাভাই জানালেন যে এখানে ঠিক করতে দিয়েছিলাম, তারা অরিজিনাল কিছু একটা খুলে নিয়েছে, ডুপ্লিকেট লাগিয়েছে। এজন্য ভালো দোকান এসব ঠিক করতে দিতে হয়। আমার কি জ্ঞান আছে। সেবার আমাকে টাকা দিতে হলো না, দুলাভাই ঠিক করে এনে দিলেন। কিছু সতর্ক ছিল তাতে। যাই হোক, একটা বোঝ কমলো অন্তত। জব, পড়াশোনা শেষে যেটুকু সময় পেতাম মন দিয়ে কাজ করতাম। একসময় আমার কাজগুলো আগের মতোই হতে লাগলো। চাপ অনেক ছিল, তবুও নিজেকে সামলে নিতাম। বিশ্বাস রাখতাম, আমি পারবো। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক অবস্থা। মানসিকভাবে অসুস্থতা তাকে শারীরিকভাবেও অসুস্থ করে ফেলে। তাই ব্যর্থ হলেও ভেঙে পড়া আমি ছেড়ে দিলাম। মনে আশ্বাস রাখলাম, কিছু না হলেও আমার আপা আছে। এভাবেই দিনকাল কাটল। হঠাৎ একদিন চোখ পড়ল ক্যালেন্ডারে। সময় কতটা পেরিয়ে গেছে। আমার ডিভোর্সের 1.5 বছর হতে চলল প্রায়। আর 1.5 মাস পরেই হবে। এখনো সেই ছোটখাটো জবটাই করছি। কোচিংয়ে অফার পেয়েছিলাম, কিন্তু টাকা কম, ক্লাসও বেশি। মনটাও চাই দিল না, যদি আগের মতো হয়। দেখা গেল এই জবটাও ছাড়লাম, ওখান থেকেও বাদ দিল। তখন শোরুমের জবটাতে আপুটা স্যালারি বাড়িয়েছে 2,500 টাকা। খাওয়াটাও ফ্রি। খাটুনি বেশি, তবে এখন আগের মতো খারাপ লাগে না। তাই কোচিংয়ের জবটা করলাম না। সময়ের তালে আমার মাস্টার্সের পরীক্ষা এল। প্রিপারেশন একদম খারাপ নয়, আবার খুব বেশি ভালো বলা যায় না। মোটামুটি হয়েছে। পরীক্ষা শেষ হয়ে যেন আরেকটা বোঝ কমল। এখন ফাঁকে ফাঁকে চাকরির জন্য পড়তে লাগলাম। চাপ ছিল অনেক, কিন্তু নিজেকে ভেঙে পড়তে দেইনি। স্থির শান্ত মনে সামলে নিতাম সব। আমার আয় বাড়ল। প্রথম প্রথম অল্প সংখ্যক হলেও আস্তে আস্তে বাড়তে লাগছিল। আমি বেশি আনন্দিত হইনি, কারণ যখনই একটু খুশি হই, দুঃখগুলো ছুটে আসে। কিভাবে কিভাবে যেন সময়গুলো চলে যাচ্ছিল। এতটা দ্রুত যেতে লাগলো আমি টেরও পেলাম না। 2 বছর চলে গেল। ভাবতেও ভীষণ অবাক লাগে আমার। 2 বছর। এই তো সেদিন না আমি ডিভোর্স নিয়েছিলাম। যাই হোক, এখন অবস্থা ভালোই আছে আমার। পেইন্টিং টুকটাক সেল হয়, ফ্রিল্যান্সিং এ বেশ ভালোই মোটামুটি মানের আয় হচ্ছে। একটু টানাপোড়েন তো আছেই। তবে ভালোই কাটছে দিনকাল। মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে, 2nd ক্লাস পেয়েছি। সেদিন হঠাৎ অনেকদিন পর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসল। দুলাভাই ছবি পাঠিয়েছেন। ঢুকতেই দেখলাম, সম্ভবত কোন চাকরির। আবারও সেই শিক্ষকতা। আমার একটুকুও আগ্রহ জন্মালো না, যদিও আমি এর পড়াশোনা করছিলাম। তবুও 2বারের ব্যর্থতার কষ্টগুলো চোখের সামনে ভেসে আসছিল। আমি ঠিক করেছিলাম আরো 1 বছর পরের পরীক্ষাটি দেব। কিছুক্ষণ পর আপা কল করল। আমি রিসিভ করতেই আপা বলল, সৌমি, কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? পিচ্ছি দুটো। আপা বলল, সবাই ভালো আছে রে। ছোটটার জ্বর হয়েছে। ভাবছিলাম তোর কাছে যাব, কিন্তু বাচ্চাটার অসুস্থতার কারণে যাওয়াই হলো না। আমি বললাম, বাবুর খেয়াল রাখো আপা। পরে একদিন আসিস। আপার সঙ্গে আরো অনেক কথা হলো। তারপর বলল, তোর ভাই হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে দেখছিস? আমি হ্যাঁ বললাম। আপা আমার নির্লিপ্ততায় বুঝে গেল যেন। বলল, ওটার প্রিপারেশন না। আমি অনীহা প্রকাশ করলাম, পরের বছর দে বাবা। আপা দৃঢ় গলায় বললেন, পরের বছর মানে? তুই তো এমনিতেও চাকরির জন্য পড়ছিস, তাহলে পরীক্ষা দিতে সমস্যা কোথায়? চেষ্টা না করলে পারবি। আপার জন্য সেবার আবেদন করলাম। এটা মূলত ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত স্কুল কলেজের শিক্ষক নিয়োগ। কলেজ এবং মাধ্যমিকের আমার হবে না, তাই প্রাইমারি অর্থাৎ জুনিয়র শিক্ষক পদে আবেদন করলাম। প্রিপারেশন নেয়া ছিল, প্রস্তুতি ভালোভাবে নিলাম। প্রিলিমিনারি পরীক্ষা ভালো হলো। আকস্মাৎ বিষয়ে আমি উত্তীর্ণ হলাম। কেটে যায় কয়েকটা দিন। একে একে বাকি পরীক্ষাগুলোও হয়। ভালোভাবেই প্রস্তুতি নিয়েই আমি দেই। কিন্তু কোন আশা রাখিনি। সময়ের সাপেক্ষে কেটে যায় দিনগুলো। ইদানিং একটা ছেলে বারবার শপিং করতে আসে। আশাটা স্বাভাবিক হলেও অস্বাভাবিক বিষয় হলো আমার কাছেই সর্বদা আসে, অন্যদের থেকে নেয় না। হেসে হেসে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলবে। আমি তার উদ্দেশ্য ঠিকই বুঝেছি। ছেলেটাকে দেখে যতদূর মনে হলো, অনার্স পড়ছে। একদিন কোথাও হলো।
ছেলেটাই আমার জন্য অপেক্ষা করছিল। সে ইনডাইরেক্ট বলল, জীবনে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সময় কাটালে সময় ফুরোয় না। আপনি আমার কাছে তেমনি একজন। তারপর আমাকে প্রশ্ন করল, আপনি কি একাই থাকেন? বুঝলাম ছেলেটা আমার পিছু নিতে নিতে বাড়ি অবধি। তার দৃষ্টিতে স্পষ্ট ধরা দিচ্ছে। আমি ভনিতা ছাড়াই বললাম, জি, ডিভোর্সের পর আমি একাই থাকি। ছেলেটা চমকে তাকালো, বিস্মিত গলায় বলল, আপনি ডিভোর্সি? আমি মাথা নাড়ালাম, জি। ছেলেটা থমকে দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকিয়ে। হঠাৎ তীব্র হর্নের শব্দে ধ্যান ভাঙল ছেলেটার। আমাকে কোনোরকম বলল, আমি আসি বলে তৎক্ষণাৎ গায়েব হয়ে গেল। আমি ওর যাওয়ার পানে তাকিয়ে হাসলাম। মানুষও পারে। আমি বাড়িতে এলাম। বাড়িতে ঢুকেই দেখি মালপত্র। আমার সম্মুখের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া এসেছে। আমি নিজের ঘরে গেলাম। কেটে গেল আরো কয়েকটা দিন। সামনে ধর্মীয় উৎসব, তাই বেশি ব্যস্ত থাকছি। দুলাভাইয়ের কল পেলাম হঠাৎ। আমি রিসিভ করে সালাম দিলাম। দুলাভাই বললেন, সৌমি, রেজাল্ট দেখেছ? আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কিসের রেজাল্ট ভাইয়া? তখন ভাইয়ার থেকে আপা ফোন করে বললেন, ময়না, আজকে যে ক্যান্টনমেন্ট স্কুলের যে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তুই দেখিসনি? না। দেখে আমাকে জানা। পরে দেখব আপা, এখন ভীষণ ব্যস্ত আছি। ঠিক আছে। কল কেটে দিলাম। আমার ভালো লাগছিল না। এ পরীক্ষা নিয়ে আমি মোটেও আশাবাদী নই। ব্যস্ততার মাঝেও বলেই গেলাম দেখার কথা। সেদিন ফেরার পথে ছেলেটার সঙ্গে দেখা হলো। অপরাধীর মতো আছে। আমি বেরোতেই আমাকে বলল, আমি দুঃখিত এতদিন আপনাকে ডিস্টার্ব করার জন্য। না জেনেই আপনাকে বিরক্ত করে ফেলেছি। ক্ষমা চাচ্ছি। আমি ছোট করে ইটস ওকে বললাম। ছেলেটা চলে গেল। আমিও আমার পথ ধরলাম। পরের দিন আপা আবারও কল করে মনে করিয়ে দিলেন। আমিও অনাগ্রহ নিয়ে দেখলাম। দেখে যেন থমকে গেলাম। বুকটা ধড়ফড় করে উঠল। আমার ভাগ্যটা এমন কেন? আমি ধপ করে বসে রইলাম। চোখ মুখ ধুয়ে কিছুক্ষণ বাদে আবারও দেখলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটাকেই কি তবে বলে ব্যর্থতার মাঝে সফলতা? সময়ও ভীষণ পল্টিবাজ। না হলে সুখের সময়গুলো স্বল্প এবং দুঃখের সময়গুলো দীর্ঘ হয় কেন? কিভাবে চোখের পলকেই কেটে যায় সুখের সময়গুলো? থেমে রাখার কোন উপায় নেই। এই তো সেদিনই না আমি চাকরিতে জয়েন করলাম, অথচ 1.5 বছর হয়ে গেল। দিনগুলো এত তাড়াতাড়ি কাটল। আমি জয়েন করেছি দিনাজপুরের খোলাহাটিতে নামের জায়গায় অবস্থিত বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। পুরোপুরি শহুরে এলাকা নয়। ক্যান্টনমেন্টটা থাকার দরুন বর্তমানে উন্নতি হচ্ছে। আমি বাইরে একটা ফ্ল্যাটে থাকি। সেদিন রেজাল্ট দেখে আমি থমকে গেছিলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। টের পেলাম অনবরত চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। আমি ওখানেই ধপ করে বসি। অস্ফুট কণ্ঠে ডেকে উঠি, আল্লাহ, আল্লাহ। শরীর কাঁপছিল। তখনই আবার আপার কল আসলো। আমি রিসিভ করতেই আপা উদ্বিগ্ন গলায় বলল, সৌমি, রেজাল্ট দেখলি? আমি কিছু বলতে পারলাম না। সশব্দে কেঁদে ফেললাম। আপা অস্থির হয়ে আমাকে ডাকলো কয়েকবার। আমি কেঁদেই গেলাম। আপা আমাকে সান্ত্বনা দিল, কাঁদিস না, মানুষ ব্যর্থ হয়েই তো সফলতা পায়। মানুষ 6-7 বার পরীক্ষা দিয়েও চেষ্টা করছেই যাচ্ছে। তুই এতটুকুতেই হতাশ হচ্ছিস কেন? দেখিস আল্লাহ তোকে নিরাশ করবেন না। আমি ক্রন্দনরত গলায় বলে উঠলাম, আপা নিরাশ করেনি, আমি পেরেছি আপা, আমি পেরেছি। আপা খুশিতে চিৎকার করে উঠল। এতটা খুশি বলার বাইরে। মনে হলো আমার থেকে আমার আপার খুশি বেশি। তারপর সময় কেটে যাচ্ছিল। ট্রেনিং শেষে আমাকে পোস্টিং দেয়া হয় দিনাজপুরের ক্যান্টনমেন্টে। যদিও এটা দিনাজপুরে, তবে রংপুর থেকে বেশি কাছে, দিনাজপুর থেকে দূরে। এদিকে শোরুমের আপুকে বলে আমি জব ছাড়লাম, আপুকেও বেশ আনন্দিত হয়েছিলেন। আমি এখানকার বাড়িটা ছেড়ে গেলাম আমার চাকরির জায়গায়। প্রাথমিক অবস্থায় 12,500 টাকা বেতন। আমাকে ক্লাস শিশু অন 3 বাচ্চাদের ক্লাস দেয়া হলো। এখানে এসে আমি একটা বিষয়ে ভীষণ আশ্চর্য হলাম, এখানের টিচারদের রেশন দেয়া হয়। চাল, চিনি, আটা, তেল, ডাল পাবো। বাচ্চার উপর নির্ভর করে দেয়া হয়, আমার তো নেই। নিজের জন্য যতটুকু পেতাম ততটুকুই আমার লাগতো না। রেশনের আংশিক বিক্রি করতাম। আগে রেশন দেয়া হতো না, 20 সাল থেকে এটা শুরু হয়েছে, শুধুমাত্র ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্থ স্কুল কলেজের টিচারদের জন্য। অথচ আমি জানতাম না, খরচ অনেকাংশই কমে গেছে আমার। রেশন থেকেও টাকা পাচ্ছি, চাকরির টাকা, ফ্রিল্যান্সিংও ছাড়িনি। মাঝে মধ্যে পেইন্টিং করতাম, ইচ্ছে আছে পেইন্টিং এর বড় বিজনেস দাঁড় করানোর। বর্তমান জীবনে আমি বেশ ভালো আছে। নিজের ইচ্ছেমতো খেতে পারছি, যেটা যখন প্রয়োজন পাচ্ছি। প্রতি মাসে বেতনের কয়েক হাজার টাকা আমি আম্মুর জন্য সদকায় জারিয়া দেই। আমার জীবনের সবচেয়ে অনুপ্রেরণা দিয়েছে আমার মা। ছোট থেকে
তার বলা কথাগুলো সবসময় মনে গেঁথে ছিল। ভাবছিলাম, আজকে যদি মা বেঁচে থাকতো তার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করতাম। মা ভীষণ শৌখিন ছিলেন, কিন্তু কখনোই সেসব পাননি। ইচ্ছে পূরণ হয়নি। জীবিত থাকতে নাও কিছু করতে পারিনি, অন্তত মৃত্যুর পর কিছু করি। সন্তানেরা ভালো কাজ করলে নাকি আল্লাহ তাআলা জানিয়ে দেন। আমার জানতে ইচ্ছে হয়, আমার মাকেও কি জানানো হয়েছে। দীর্ঘশ্বাস বেরিয়ে উঠে দাঁড়ালাম। নিজেকে দেখলাম আয়নাতে। একটুখানি হেসে উঠলাম। খুব বেশি আনন্দিত হই না। আমি শুধু মনে করি আমার ডিভোর্সের প্রথম বছরটা কেমন গেছিল। কত কষ্ট, দুঃখ, ব্যর্থতার, অসুস্থতার মাঝে ছিলাম। বিভীষিকা দিনগুলো মনে পড়লেই ভেতরটা যেন কেঁপে ওঠে। বারবার ব্যর্থ হয়ে ভেঙে ফেলে, আবারও আমাকে উঠে দাঁড়ানোর সক্ষমতা দিয়েছেন আল্লাহ। সেই বিষণ্ণ দিনগুলো থেকে মুক্তি দিয়েছেন আমাকে। আয়নাতে তাকাতেই আমার প্রতিবিম্বটাই যেন আমাকে বলে উঠল, কিরে সুবাসিনী, এখন হাসছিস কেন? খুব তো হতাশ হতি। এখন দেখছিস সুবাসিনী, আমাকে দোষারোপ করতে ছাড়তি না। আমি বলতাম না, ধৈর্য রাখো, চেষ্টা কর। নিষ্পাপ মনে আল্লাহকে ডাকলে তিনি কখনো নিরাশ করেন না। দেখলি তো। আমি হাসলাম। নিজেকে কতবার বকাঝকা করেছিলাম। মানুষের খোঁচাখুচিতে মাঝে মধ্যে ভাবতাম দোষটা আমারই। দুঃখের সময়ে হতাশ পড়তাম। আবার নিজেই নিজেকে আশ্বাস দিতাম, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ নিরাশ করবেন না। তাই যেন হয়েছে। মারিয়াম সূরার একটা আয়াতের কথা মনে পড়ল, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। হ্যাঁ, আমি নিরাশ হইনি। যা চেয়েছি তার থেকে আমাকে অনেক বেশি দিয়েছেন তিনি। শুদ্ধ মনে ডাকলে আপ্রাণ চেষ্টার ফল তিনি দেরিতে হলেও দেন। আমিও পাচ্ছি। তবে এখন আমার ইচ্ছে, আমার মতন মেয়েগুলোর জন্য কিছু করার। আমার তো পড়াশোনাটা জানা ছিল, আপা ছিল বলে পারলাম। সবাই তা পারে। হাজারো অসহায় মেয়েরা আছে, যাদের যাওয়ার জায়গা নেই। আমাদের দেশে হাজারো বৃদ্ধাশ্রম থাকলেও অসহায় মেয়েদের জন্য কোন শ্রম নেই। এমন নিরুপায় আমিও ছিলাম। তাই ইচ্ছে তাদের জন্য কিছু করা। অসহায় মেয়ে, ডিভোর্সি, বিধবা। শুধুমাত্র তাদের জন্য বললে ভুল হবে, আমারও স্বার্থ থাকবে এতে। কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। আমার একজন কলিগের সাথে কথা বললাম। প্রায় আমার সমবয়সী। শিখার নাম। তার সঙ্গে আলোচনা করতে তিনি আমাকে একটা মেয়ের কথা বললেন, বিধবা, একটা বাচ্চা আছে, ভিক্ষা করে খায়। বেশি বয়স নয়। আমি তার সঙ্গে দেখা করতে চাইলাম। মেয়েটার নামটা ভীষণ সুন্দর, আলো। অথচ তার জীবনে অন্ধকারে ভরা। মেয়েটার সঙ্গে কথা বলে বুঝলাম, মেয়েটা নিম্ন মধ্যবিত্তের। ক্লাস 10 অবধি পড়েছে। বাবা মা মারা গেছে। ভাইয়েরা জমির ভাগ দেয়নি। অন্যদিকে শ্বশুরবাড়িতে স্বামী মরার পর তাকে বের করে দিয়েছে, স্বামীর কোন অংশ দেয়া হয়নি। নিরুপায় হয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে শেষমেশ ভিক্ষার রাস্তাটা বেছে নিয়েছে মেয়েটা। বয়স বোধ হয়ে 30-এর ঊর্ধ্বে হবে। 32-33। আমার মায়া লাগলো। ওর খরচ চালানোর মতো সক্ষমতা নেই। সেদিন অল্প সংখ্যক টাকা দিয়ে চলে আসলাম। কি করাবো ভেবে পাচ্ছিলাম না। এমন কোন কাজ বেছে নেব, সেখানে আমারও প্রফিট হবে, তারাও নিজের পেট চালাতে পারবে। সম্ভবত উদ্যোক্তা বলে। কোন বিষয়ের উপর হব ভেবে পাচ্ছিলাম না। ফ্রিল্যান্সিং এর কথা ভাবলাম একবার, এতে বেশ সময় লাগবে। সবাই সহজে পারে না, কাজ পায় না। ততদিন মেয়েটার খরচ চালাবে কে? আবার ল্যাপটপ পিসিরও ব্যাপার আছে। পেইন্টিং সবাই পারে না, এটা ব্যয়বহুল। রঙের যা দাম, বাকি সামগ্রী, এতে খুব বেশি সেলও হয় না বড় প্ল্যাটফর্ম না থাকলে। সেদিন সারাদিন ভেবেও পেলাম না। অস্থিরতা, চিন্তার মাঝে গভীর রাতে হঠাৎ আপার কল আসলো। আমি তটস্থ হলাম। এত রাতে? কল ধরতেই আপা বলল, সৌমি, কি অবস্থা তোর? ভালো আপা, তুই বল। হঠাৎ এত রাতে কল করলি, সব ঠিক আছে? আপা চুপ রইলেন। সময় নিয়ে ইতস্তত কণ্ঠে বললেন, আছি রে। শোন না, তুই কাল পরশু এদিকে আসবি। আমি উঠে বসলাম। আপা সব ঠিক আছে। বাবুরা, তুই, দুলাভাই। হঠাৎ ডাকছিস? আপা আবারও সময় নিয়ে বললেন, তুই একটু আয় না ময়না। আমি অধৈর্য হয়ে পড়লাম, কি হয়েছে বলবি তো? আঙ্কেল আন্টি ঠিক আছেন? আপা তৎক্ষণাৎ বললেন, বাবা খুব অসুস্থ। আমি অস্থির কণ্ঠে বললাম, কি হয়েছে আঙ্কেলের? আপা চুপসে রইলেন। আমি আবারও জিজ্ঞেস করাই আপা বললেন, আমাদের বাবা রে সৌমি। আমি বিড়বিড় করে উঠলাম, আমাদের বাবা? হুম। আমি নীরব রইলাম। চোখে ভেসে উঠল সেদিনের কঠোরতা। কানে বেজে উঠল, আমার বাড়িতে উঠতে পারবি না। চোখ দিয়ে জল পড়তে লাগলো। চোখ বন্ধ করে আটকানোর চেষ্টা করলাম। চোয়াল শক্ত করে বলল, আমি তার কেউ না আপা। তাই আমার যাওয়ার কোন প্রয়োজন বোধ করছি না। আপা কাতর স্বরে ডাকল, সৌমি। আমি গলা খাকারি দিয়ে বললাম, আমি ব্যস্ততায় আছি আপা। যেতে পারবো না। আপা বুঝলো আমি রেগে বলেছি। ও অসহায় গলায় বলল, বাবা হাসপাতালের সৌমি। খুব অসুস্থ। তোকে দেখতে চাচ্ছে।
আপার কথা শেষ না হতেই আমি বললাম, আমাকে আগে দেখেনি, এমন তো না তাই না? আপা তার কথা সমাপ্ত করতে লাগলো, তার শরীরের অবস্থা বেশি ভালো নয় সৌমি। কখন কি হয় বলা যায় না। তোকে দেখতে চাচ্ছে। আয় না একবার বোন। যতই হোক আমাদের বাবা তো, বল। আমার কান্না এসে গেল। দৃঢ় গলায় বললাম, কিছুই হয়নি ওনার। ওসব নাটক, ঢং যত। কি খেয়ে মরবে উনি? ঠিক সেভাবেই বললাম, যেভাবে ওই লোকটা আমার মায়ের অসুস্থতার সময় বলতো। আপা বুঝতে পারল মায়ের মৃত্যুর ক্ষোভ প্রকাশ করলাম। আপা বলল, সৌমি, মা এত কষ্ট করেও কখনো বাবার অমঙ্গল চায়নি। সবসময় দোয়া করেছেন। বাবা যা করেছে তার সঙ্গে তাও তিনি কখনো ছাড়ে যাননি। বাবার প্রতি রাগ রাখেননি। এত কিছু সহ্য করে মাই যখন তাকে ক্ষমা করে দিয়েছে, তখন আমরা কি রে বল? মায়ের এই সরলতার প্রতিও আমার ক্ষোভ। তবে লোকটার প্রতি যে শুধু মায়ের জন্যই রাগ লাগতো, তা না। মায়ের সঙ্গে যাই করুক না কেন, তবুও মনে তার প্রতি ভালোবাসা ছিল আমার। বাবা তো। কিন্তু ভরা আসরে যেদিন তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন, আমার ভেতরটা চুরমার হয়ে গেছিল। বাবার অস্তিত্ব মুছে দিয়েছি মন থেকে। সেদিনটা না গেল, ডিভোর্সের পরও ভাবল না, মেয়েটা কোথায় আছে, কিভাবে থাকবে, কিভাবে চলবে, খাবে। আমার ভেতরে তার প্রতি অনুভূতিটুকু দাফন করেছি সেদিনই। আপাকে আমি দৃঢ় গলায় বললাম, তিনি তোর সঙ্গে সেসব করেনি যা আমার সঙ্গে করেছে। আমি ভুলিনি আমার কষ্টগুলো। আমি এই সমাজে কতটা সংগ্রাম করে বেঁচেছিলাম, জানিস। মানুষে যখন জিজ্ঞেস করত, ডিভোর্সের পর বাবার বাড়িতে কেন যায়নি, আমি কি উত্তর দিতাম? বাবা নেয়নি। তখন তারা বুঝতো মেয়েটাই খারাপ, না হলে বাবাও নেয়নি কেন। শ্বাস ফেললাম। চোখ মুছে বললাম, ওনার সুস্থ থাকার জন্য বউ এনেছিল না। বউই সুস্থ করুক। আমি গেলে তিনি সুস্থ হয়ে যাবেন না। রাখলাম। কল কাটার আগ মুহূর্তে আপা বললেন, তার না হোক বিবেক, মনুষ্যত্বে ঘাটতি ছিল, তোর তো নয়। আমরাও যদি তার মতোই করি, তাহলে পার্থক্য কোথায় রইল? তার জন্য না হলেও আমার জন্য আয়। তোর আপার কথা রাখবি না, ময়না। তারপর কিছুক্ষণ থেমে, আমি আর জোর করব না, শুধু এতটুকুই, তোর আপার কথা ভেবে দেখিস। বলে রেখে দিল। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। বারবার কানে বাজছিল, বাবা হাসপাতালের। বেশি ভালো অবস্থা নয়। পুরোটা রাত আমি ছটফট করছিলাম। বুকটা ভার হচ্ছিল। বাবার সঙ্গে কাটানো মুহূর্ত খুব কম। হাতে গোনা কয়েকবার পাশাপাশি বসা, জড়িয়ে ধরা হয়েছিল ছোটবেলায়। সেসব চোখে ভাসছিল। আমি নিজেও বুঝতে পারলাম না, আমি কেন কাঁদছিলাম। আবার বলা কথাটা বোধহয় সত্যি, তার মনুষ্যত্বে না নেই, আমার তো আছে। পরের দিন স্কুলে গিয়ে হেডমাস্টারকে জানিয়ে ছুটি নিলাম দুদিনের। ট্রেন ধরে চলে এলাম রংপুরে। আপার বাড়ি এখানেই, তবে আমাদের বাড়ি থেকে দূরে। আমি আপার বাড়িতে গেলাম। তারপর আপা সহ গেলাম ইসলামী ব্যাংক হাসপাতালে। সেখানে ভর্তি আছেন। আপা ঢুকলেন আগে। আমি দরজায় দাঁড়িয়েছিলাম। বুকটা কাঁপছিল। তিনি আপার সঙ্গে কথা বলছিলেন, সে সময়ে আমি ঢুকলাম। তিনি আমার দিকে তাকালেন। যেন চিনতে পারছিলেন না। আমি নিকাবটা সরালাম। তিনি পলকহীন তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। অস্ফুট গলায় বললেন, সৌমি, মা। আমি ভাবান্তর হলাম না। আপা বলল, আয়। ধীর পায়ে এগিয়ে গেলাম। লোকটা কাঁদলেন। ক্যানুলা লাগানো হাতটা দিয়ে আমার হাতে ছুলেন। শক্ত করে ধরলেন। জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? আমি স্বাভাবিকভাবে জবাব দিলাম, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তিনি আমার হাতটা ধরে রইলেন। বললেন, তোর বাবার প্রতি রেগে আছিস, মা? আমি তোর খারাপ চাইনি, সংসারটা বাঁচাতে চেয়েছিলাম মা। তালাকের কয়েক মাস পর তোর খোঁজ করছিলাম, বাড়িতে আনতে। জানলাম তুই নাকি চাকরি করে খাচ্ছিস। ভালো আছিস। তাই আর। আমি ছোট করে ও আচ্ছা বললাম। তাতে স্পষ্ট অনুভূতিহীন। বাবা অচর ধারায় কেঁদে বললেন, তুই আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। অনেক কষ্ট দিছি। আমি তৎক্ষণাৎ বললাম, দিলাম ক্ষমা করে। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। তৎক্ষণাৎ এল তার দ্বিতীয় স্ত্রী। মিষ্টি হেসে বলল, সৌমিনা, কেমন আছো? ভালো। এতদিন পর। আপা ডেকেছে, তাই। বিয়ে করেছ? না। এখন কি করছো? চাকরি। শুনেছিলাম দোকানে দাঁড়িয়ে কাপড় বিক্রি করে, কি যেন বলে। এখনো সেটা করছো? খানিকটা তাচ্ছিল্য ভাবে বলল। আমি সাবলীল ভাবে জানালাম, জি না, আমি ক্যান্টনমেন্ট স্কুলে শিক্ষকতা করি। বাবা অবাক হলেন, তুই শিক্ষক হয়ে গেছিস। ইমোশনাল হলেন। চোখে যেন গর্ব ভেসে উঠল। মহিলাটা ভ্রু উঁচিয়ে রইলেন। তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, বেতন কত পাও? এটা কি সরকারি নাকি বেসরকারি? আমি ক্ষীণ হাসলাম, যা পাই আলহামদুলিল্লাহ। এছাড়া রেশনও আছে। সরকারি জব। মহিলাটা যেন আরো অবাক হলেন, রেশনও দেয়? কি কি পাও? আমি বললাম। তৎক্ষণাৎ বেহার মতো বললেন, আমাদের দিও তো। ওগুলো কি করবা?
আমি খানিকটা রোগর করে বললাম, আমি আমার জিনিসের কি করব সেটা নিশ্চয়ই আপনার বলার কথা নয়। দান করতে আমি পছন্দ করি, আপনাকে নাও দিলাম কিছু। অপমানে মুখটা থমথমে হয়ে গেল। মহিলাটা বাবার দিকে তাকালেন রাগান্বিত হয়ে। বাবা তাকে চুপ করে থাকতে বললেন। আমি আমার হাতটা ছড়িয়ে নিলাম। বাবা বললেন, আজকের দিনটা থাক না আমার কাছে। থাকবি? শান্ত গলায় শুধালাম, দুঃখিত। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা যা, কাল আবার আসিস? আবারও দুঃখিত। তার মুখটা ক্রন্দনরত হলো, যেন খুব অসহায়। আমি উপেক্ষা করে আপা বললাম, আপা আমি যাচ্ছি। তুই কি এখন যাবি? আরেকটু পরে যাই। না আপা, আমার যেতে হবে। রাত হয়েছে অনেক। আজকে আমার বাড়িতে থাক। না আপা, আর জোর করিস না। তুই তোর দোহাই দিছিলি বলেই এসেছি এখানে। আমার কোন কাজ কিংবা প্রয়োজনীয়তা নেই এখানে। নিজেকে গুছাতে গুছাতে বললাম, তুই তবে দুলাভাইকে ডেকে নিস। আমি গেলাম। বলে বেরোলাম। ধীর পায়ে হাঁটতে হাঁটতে পথে নামলাম। নেকাবটা ভিজে যাচ্ছে ওষুধে। আটকানো কান্নাগুলো বেরিয়ে আসছে। কি অদ্ভুত! একসময় যে মানুষটা নিতে নাকচ করে দিয়েছেন, আজ আমার উপস্থিতি দীর্ঘ হোক চাইছেন। ভাগ্যের উপরও হাসি পায়। মনটা নরম হলেও ওনাকে দেখার কেন অনুভূতিহীন হয়ে গেছিলাম। বাবা, কতটা ভার শব্দের। আমার স্টুডেন্টগুলোর বাবাদের দেখি হাত ধরিয়ে ধরিয়ে স্কুলে দেয়। অথচ আমার স্কুল ও বাবার অফিস একই দিকে হয়েও তিনি নিয়ে যেতেন না। এসব ভেবে মন করতে ভালো লাগে না। সেদিন ট্রেন ধরে চলে আসলাম খোলাহাটিতে। পরের দিনটা ছুটি নিয়েছিলাম। এত সবের মধ্যে আলো নামের মেয়েটার কথা। মেয়েটাকে আমি ভরসা দিয়েছি ওর কাজের ব্যবস্থা করব। কিন্তু কি কাজের ব্যবস্থা করব সেটা জানি না। পরের দিন আমি আলোর কাছে গেলাম। কি একটা ঘর! আলোকে জিজ্ঞেস করলাম, তুমি কি কি পারো? আলো জানালো, সে বাড়ির সব কাজকর্ম পারে। আমাকে রিকোয়েস্ট করলো, না হোক কোন মানুষের বাড়িতে কাজ দিতে, কিংবা আমি যেন তাকে রাখি। আমার কাজের মেয়ে প্রয়োজন নেই। আমি আলোকে বোঝানোর চেষ্টা করলাম। ও বুঝল। আবারও একই প্রশ্ন করলাম, তুমি এমন কোন কাজ পারো মায়ের যেটা দিয়ে ভালো ইনকাম করতে পারবে? মানুষের বাড়িতে কাজ ব্যতীত? আলোর মুখ অন্ধকার হলো। আকস্মাৎ উজ্জ্বল হয়ে বলল, আমি খুব ভালো রাঁধতে পারি আপা। আমি ভাবলাম, না একটা হোটেল কিংবা খাবারের দোকান দেওয়া সম্ভব নয়। ব্যয়বহুল। অনলাইন করা যায়, তবে এলাকায় চলবে বলে মনে হয় না। রংপুর হলে হতো। আমি বললাম, আর? ও বিড়বিড় করলো, আর? মনে করতে লাগলো। ঈষৎ সময় গেল। তারপর বলল, আমি টুকটাক সেলাই পারি, আমার আম্মা করত। তখন শিখছিলাম। আমি আগ্রহ নিয়ে বললাম, সেলাই মেশিনে? মাথা নাড়াল আলো। এটা করা যায়। আমি বলি, ওটা কোথায়? তাহলে এত কষ্ট করে খাচ্ছ কেন তুমি? ও নির্লিপ্ততা গলায় বলল, এইটা ভাবি দেয় নাই আপা। ওখানে আছে। আমি বলার কিছু পেলাম না। সেদিন সেখানে থেকে ভাবতে ভাবতে ফিরলাম। মেয়েটার যদি কোন ব্যবস্থা হয়, তবে অধিকার যেগুলো হরণ করা হয়েছে সেগুলো ফেরাব। পরের দিন স্কুলে গিয়ে কলিগটার সঙ্গে কথা বললাম। সে ভেবে বলল, তুমি কিনে দিতে পারো ওকে। তাহলেই তো হচ্ছে। তুমি তো উদ্যোক্তা হতে চাও, পাশাপাশি অসহায় মেয়েদের সহায়তা করতে চাও, তাই না? তাহলে একটা থেকে না হোক শুরু হোক আলোকে দিয়ে। আমি ওকে নিষ্প্রভ কণ্ঠে করলাম, কিন্তু এখানেও বেশি না হলেও সব মিলিয়ে 10-12 হাজার টাকা খরচ হবে। কিছু করতে চাইলে দিতে হবে। ইনভেস্ট না করলে হবে। আমি সারা রাত ধরে ভাবলাম সেদিন। খারাপ আইডিয়া না। শুরু করা যেতে পারে। কয়েকটা দিন কাটলো। হঠাৎ একটা নাম্বার থেকে কল এলো। রিসিভ করে সালাম দিয়েই জিজ্ঞেস করলাম, কে আপনি? সৌমি, মা। আমি তোর বাবা। মুখটা থমথমে হলো, আমার নাম্বার কোথায় পেলেন? তোর আপার থেকে নিয়েছি। কি কারণে? তোর কথা খুব মনে পড়ছে। কি জন্য? আমি জিজ্ঞেস করলাম। উনি বললেন, সেই যে গেলি আর এলি না। প্রয়োজন বোধ করছি না। আপনাদের কাছে তো আমি অপ্রয়োজনীয়। তিনি অসহায় কণ্ঠে বলেন, এভাবে কথা বলছিস কেন মা? সরি, কিভাবে? তিনি চুপ করে রইলেন। আমি বললাম, আর কিছু বলার থাকলে বলুন, নয়তো রাখুন। তিনি এক দুটো কথা বলে রাখলেন। আমার একদমই ভালো লাগে না। যখন প্রয়োজন ছিল, তখন পাশে পাইনি, এখন আর কাউকে দরকার নেই। এখন সুভাষিনী নিজেই চলার সক্ষমতা রাখে। সেই সুভাষিনী যাকে ডিভোর্সের জন্য নিজের বাবাই প্রত্যাখ্যান করেছিল, সেই সুভাষিনী যাকে ডিভোর্সি বলে সমাজের কিছু মানুষ মুখ ছিটকাত। সময়গুলো কাটতে লাগে দ্রুত। আলোকে আমি যাবতীয় কিছু কিনে দিয়েছি। অবশ্য দেয়ার আগে একটা চুক্তি করে নিয়েছি স্ট্যাম্প পেপারে। আজকাল কজন মানুষকে ভরসা করা যায়, তাই কোন রিস্ক নেইনি। সময়গুলো দ্রুত কাটছিল। আলোকে কাজ পাওয়া অবধি আমার বাড়িতে কাজের জন্য রাখলাম, বেশি খেত না মেয়েটা। শুধু বাচ্চাকে খাওয়াতো। ওর তেমন ডিমান্ড ছিল না, শুধু 3 বেলা দুমুঠো ভাত খেলেই তৃপ্ত হতো, আর 2-1টা কাপড়। মাসের পর মাস চলে গেল।
4 মাস ভালোভাবে কাজ করতে শিখলো, পাশাপাশি শুরু করলো। আলো প্রথম প্রথম ব্যর্থ হচ্ছিল, তারপর ওকে আমি আমার করুণ গল্প শোনালাম। যদিও আমি নিজেও সংশয়ে ছিলাম, সাবানের মতো কি একটা মেশিন দিয়ে ভাগ্য খুলবে। ও নিজের সর্বোচ্চটা দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিল। ধীরে ধীরে টুকটাক কাজও পেল। মাঝে মধ্যে ও হতাশ হয়ে বলতো, আমার জন্য আপনার টাকা নষ্ট হলো। আমি বিশ্বাস রাখতাম, ও পারবে। ও পেরেছিল। সময় লেগেছিল, তবে ধীরে ধীরে সফল হতে লাগছিল। এদিকে আমিও আরেকটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যখন ক্লাস 4-এর ক্লাসও দেয়া হলো। ওখানের কিছু বাচ্চা প্রাইভেট পড়তে আগ্রহী ছিল। আমি না করিনি। শুরুতে 4টে পড়লেও আস্তে আস্তে সংখ্যাটা বৃদ্ধি পায়। আমার আয় আরও বাড়ল। ফ্রিল্যান্সিংয়ে এখন ভালোই ইনকাম হচ্ছে। চাপ বেশি যাচ্ছে, তবুও ভালোই। এদিকে আমার বেতনও বেড়েছে। আস্তে আস্তে আলো সফল হচ্ছে। আমি আমার স্বপ্নের খুব কাছে। কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল। কষ্টের পরেই সুখ আসে। সবকিছু সম্ভব হয়েছে আমার রবের জন্য। তিনি আমায় ভেঙে আবারও জোড়া লাগিয়েছেন। ব্যর্থ করে এত বেশি সফলতা দিয়েছেন, বলার বাইরে। এজন্যই তো সূরা আদ-দোহায় বলেছেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। মনটা যখনই একটু খুশি হতে শুরু করে তখনই মন খারাপ শুরু হয়। দিনকাল ভালো গিয়েও ভালো যাচ্ছে না। অকারণে মন খারাপ থাকে। আবার থেকে জানলাম, বাবা সুস্থ হয়েছেন। বাড়িতে গিয়েছেন। মায়ের সঙ্গে অনেক জঘন্য কাজ করেছেন উনি। তবুও মায়ের তার প্রতি অভিযোগ ছিল না, ক্ষমা করে দিয়েছেন। সেখানে আমি ধরে রেখে কি করব? সেদিন যদি বাবা আমাকে বাড়িতে এনে কথাগুলো বলতেন, তাহলে হয়তো এতটাও কষ্ট পেতাম না। সেসব কথায় গেলাম না। আলোর কাজের পরিমাণ বাড়ছে। অল্প সময়ে মেয়েটা কঠোর পরিশ্রম করেছে। ফ্রিল্যান্সিংয়ের টাকাগুলো আমি অযথা খরচ করছি না। এটা রেখেছি সামনে কাজে লাগাবো। আলোর মতো আরও মেয়ে খুঁজব। এভাবে কেটে যায় কয়েকটা মাস। সেদিনটা আমার বিয়ের তারিখ। হঠাৎ মনে পড়ল প্রাক্তন স্বামীর কথা। আরেকটা বিয়ে করেছে। বেশ সুখেই আছে নিশ্চয়ই। প্রায় 1 বছর আগে দেখা হয়েছিল, সেদিন ঘটেছিল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, যা আমার চোখ খুলে দিয়েছে। সময়গুলো দ্রুত কাটছিল। মায়ের কথা মনে পড়ত খুব। ইস, যদি তিনি বেঁচে থাকতেন। মা না থাকার আফসোস, পৃথিবীর সমস্ত কিছু না থাকার আফসোস। মায়ের কথার সঙ্গে মনে পড়ল আমার শাশুড়ির কথা। কেমন আছেন মানুষটা? রোগা শরীরটা নিয়ে এখনো খেটে চলছেন। অনেকগুলো বছর হয়েছে, ইচ্ছে করলো ওনার সঙ্গে দেখা করার। সময় করে গেলাম একদিন সেই বাড়িতে। প্রাক্তন শাশুড়ি মায়ের জন্য অনেক ফলমূল কিনলাম। এলাকা পা রাখতে দেখলাম সব কত পরিবর্তন হয়েছে। গেট দিয়ে ঢুকতেই নজর পড়ল আমার প্রিয় গাছগুলোর উপর। 2-3টে মরে গেলেও বাকিগুলো বেঁচে আছে। মনটা উৎফুল্ল হয়ে উঠল। উনি আমার কথা রেখেছেন, আমার গাছগুলোকে যত্নে রেখেছেন। আমি কি বলে ডাকবো ভেবে পাচ্ছিলাম না। রান্নাঘরে তিনি। গন্ধ উঠেছে। ডিভোর্সের পরেও মা বলাটা শোভা পায় না। তৎক্ষণাৎ কারোর দুর্বল কণ্ঠ শুনতে পারলাম। আমার সেই শ্বশুরের। তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে দেখে চিনলেন না। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছেন? আমার কণ্ঠস্বর পরিচিত লাগলো তার। তিনি সন্দিহান কণ্ঠে বললেন, সৌমি। আমি মাথা নাড়ালাম, জি। অবাক চোখে দেখছিলেন আমাকে। তারপর গেলেন শ্বশুরের কাছে। আমি একটু চিন্তিত হলাম, লোকটা আমার কণ্ঠ নিশ্চয় শুনেছে, তবে বেরিয়ে এল না কেন? কিছুক্ষণ বাদে শাশুড়ি এলেন। আমাকে বললেন, বসো। হঠাৎ কি মনে করে এলে? আমি বসলাম, ফলমূলগুলো তাকে দিয়ে বললাম, জানি না, আপনার কথা মনে পড়ছে। তাই এলাম। ফলমূলগুলো হাতে করে বললেন, এসব আনতে গেলে কেন? আপনার জন্য। আমি মুখটা খুললাম। তিনি এসে বসলেন, দাঁড়াও চা আনি। আমি নাকচ করলাম, পরে খাবো। আগে কথা বলি। তাকে জিজ্ঞেস করলাম, দিনকাল কেমন যাচ্ছে আপনার? আগের থেকে শুকিয়েছেন। তিনি মলিন হাসলেন। আমাকে বললেন, তুমি দেখি আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছো সৌমি। আমি হেসে ফেললাম। উনি বললেন, বেশ ভালোই আছো। জি, আল্লাহর রহমতে। তিনি নিষ্প্রভ হেসে জানতে চাইলেন, আমি কি করছি বর্তমানে? বিয়ে করেছি কিনা? আমি জানালাম। তিনি প্রসন্নমুখে বলেন, যাক, জেনে ভালো লাগলো। সুখে থাকো। আমি তৎক্ষণাৎ বললাম, আপনারাও তো বেশ ভালোই আছেন। ওনার মুখের জলজল ভাবটা কমল, আর ভালো থাকা। আমি একটু টিটকারি করলাম, আপনার ছেলে আবার বিয়ে করেছে। নিশ্চয় এখন মনের মতো বউ এসেছে আপনাদের ঘরে। তিনি বলেন, না রে মা। তখনই আবারও সেই দুর্বল কাপা কণ্ঠে, কে? কে এসেছে? উনি চেঁচিয়ে বললেন, সৌমি। সৌমি এসেছে। আমি সন্নিগ্ধ কণ্ঠে বলি, ওনার কি হয়েছে? ঘর থেকে কেন জানি বেরোচ্ছেন না। আমার কথা শুনেও ভেতরে থাকার লোক তো উনি না। শাশুড়ির মুখটা ক্রন্দন হলো। নাক টেনে বললেন, কি আর বলি। উনি আজ বিছানায় পড়ে 1.5 বছর। আমি চমকে উঠলাম, কিভাবে? কি হয়েছে ওনার?
ওনার চোখ দিয়ে অশ্রু ঝরল। রোদন গলায় বললেন, আল্লাহ কেন যে আমাদের থেকে মুখ ফিরায় নিচ্ছে। সাইফ আর ওর বাবা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে। তারপর থাকি ওর বাপের এই অবস্থা। অ্যাক্সিডেন্ট তো সাইফেরও হয়েছে। সে তো সুস্থ আছে। ওর মাথায় হেলমেট ছিল, ঘাসের উপর পড়ছিল, আর ওর বাপ রাস্তাতে। সাইফ একটু আঘাত পেয়েছিল। আমি বললাম ছোট করে। বেশ ভাবিয়েছে বিষয়টা। আমি দুঃখ প্রকাশ করলাম, জেনে খুব খারাপ লাগলো। আমি কখনোই আপনাদের খারাপ চাইনি। তিনি মুখটা মুছলেন। আমার জানতে ইচ্ছে করল, সাইফের বউ কোথায়, কেমন? আমার থেকে ভালো। যদিও মানুষটার প্রতি বিন্দুমাত্র অনুভূতি নেই, যা করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার বৌমা নেই? না। কেমন সে? জিজ্ঞেস করেই ফেললাম। তিনি মলিন মুখে বলেন, আর বলিস না রে। সংসারে অশান্তির কারণ। 2 দিন পর পর বাপের বাড়ি যায়, কাজ তো নাম নাই। বাপের টাকার ফুটানি দেখায় খালি। দিন রাত সাইফের সাথে ঝগড়াঝাটি করে। ওর জ্বালায় সাইফ বাড়িতেই থাকতে পারে না। বাড়িতে অভাব ধরছে, মেয়েটার পিছনেই অর্ধেক টাকা চলে যায়। কিছু হইলেই খালি বড়লোক বাপের হুমকি দেয়। আমি শুনে হতবাক হয়ে রইলাম। মনে কেন জানি একটা স্বস্তি এল, বুঝুক ঠেলা। আমি ওনার হাত ধরলাম, মন খারাপ করবেন না। ধৈর্য রাখুন, আল্লাহ সব ঠিক করে দেবেন। তিনি আমার হাতের উপর হাত রাখলেন। কেঁদে বললেন, তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আমাদের মাফ করে দিও। আমি তাকে বলি, আরেহ, আপনি মাফ চাইছেন কেন? আমার কারোর প্রতি কোন অভিযোগ নেই। আমি ভালো থাকতে পারছি, এটাই আমার জন্য অনেক। তারপর উঠলাম, আজ চলি। উনি মানলেন না, সে কি এখনই যাচ্ছ কেন? ক্ষীণ হেসে শুধালাম, আপনাকে দেখতে এসেছিলাম। ভীষণ মনে পড়ছিল। দেখা হয়েছে। এখন যাই। কিছু খেলেন না তো? অন্য আরেক দিন। যাওয়ার আগে গাছগুলোকে দেখে বললাম, ধন্যবাদ আপনাকে। আমার গাছগুলো যত্নে রেখেছেন। এগিয়ে গেলাম। পিছন ফিরে বললাম, ভালো থাকবেন মা, চলি। মা বলায় ওনার মুখটা অসহায়ের মতো দেখা গেল। এগিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া দিলেন। আমি চললাম নিজের পথে। জীবনটা কি বিচিত্র। কালকে আমার যা ছিল না, তাদের ছিল। আজ আমার আছে, তাদের নেই। আসলেই, আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। সুখের খোঁজে ছেড়েছিলাম সংসার। এখন সুখ, টাকা, সুস্থতা সবই আছে আমার। আর প্রেম, সেও এসেছিল। যদিও আমার পক্ষ থেকে সেটা প্রেম বলা যায় না। ভালো লাগা জন্মাতে শুরু করেছিল মাত্র। নতুন ভাবে জীবন শুরু করার কথা ভেবেছিলাম তখনই। 1 বছর আগের কথা। নিচতলায় নতুন ভাড়াটিয়া আসে। ছোট পরিবার, বাবা, মা আর 2 জন ভাই। ছোটজন রংপুরের কলেজে পড়ার দরুন ওখানে থাকত। বড়জন কাজের জন্য পরিবার নিয়ে এসেছে। তারপর একদিন বৃদ্ধ এক মহিলা এলেন। নতুন ভাড়াটিয়া আন্টিটা পরিচিত হলেন। আশ্চর্যের বিষয়ে তিনি আমাকে কোন ব্যক্তিগত প্রশ্ন কিংবা কথা বলেনি। কেন আমি একা থাকি, কেন কেউ নেই, এমন কিছুই বলেননি। খুব সাধারণ কথাবার্তা বলেছেন। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তিনি মূলত লবণ নিতে এসেছিলেন। যাওয়ার আগে তার বাসায় ডাকলেন আমাকে। আমি সময় করে যাব, বললাম। তারপর কদিন যেতে হঠাৎ কলিং বেজে উঠল সকাল সকাল। আমি দরজা খুলতেই চশমা পরা ছেলেকে দেখলাম, হাতে বাটি। আমাকে দিয়ে বললেন, আম্মু পাঠিয়েছে। ক্ষীরের সুন্দর গন্ধ আসছিল। তিনি আন্টির বড় ছেলে। আমি অপ্রস্তুত ছিলাম। নিয়ে নিলাম। তারপর সেদিন বিকেলে বাটিটা ফেরত দিতে তাদের কলিং বেল বাজালাম। ওই ছেলেটাই দরজা খুলল। আমি বাটিটা এগিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি নেই? আম্মু শুয়েছে। কোন বিশেষ প্রয়োজন? না। ইতস্তত বোধ হচ্ছিল। তিনি দরজা লাগাতে যাচ্ছিলেন তখন বললাম, পেঁয়াজ হবে? উনি আটকে গেলেন, জি। আমি ভীষণ ইতস্তত বোধ করলাম, পেঁয়াজ? তিনি বলেন, একটু দাঁড়ান। তারপর দিলেন আমাকে। আমি যাব তখনই লজ্জিত হয়ে বলেন, দুঃখিত, আপনাকে ভেতরে ডাকতে মনে ছিল না। সমস্যা নেই। সত্যি বলতে তার থেকে লজ্জা পেয়েছি আমি। আগে কখনো কারোর বাড়িতে গিয়ে চাইনি। ওই দিন আন্টিটা বেশ ফ্রিভাবে কথা বলেছিল, আমার থেকে লবণ নিয়েছে। বলেছিল, আমার কিছু লাগলেই তার কাছে আসতে। তাই ভাবলাম, যেহেতু বাড়ির পাশেই আছেন, তার থেকেই নেই। পরে দিয়ে দেব। এ সময়ে বাজারে যেতে ইচ্ছে করছিল না। তারপর আমি বাড়িতে এলাম। কয়েকদিন কেটে যায়। সেদিন আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। হেঁটে যাচ্ছিলাম, তৎক্ষণাৎ পিছন থেকে ছেলেটা এল। আমাকে বলল, আপনি আমাদের পাশের ফ্ল্যাটের মেয়েটা না? জি। সে হেসে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি আবারও হাসলেন। বললেন, আপনার নামটাই জানা হয়নি। জানতে পারি কি? আমি বলি, সুবাসিনী। ছেলেটা চমৎকার হাসল, আরেহ বাহ। একটুর জন্য মিলতে মিলতে মিলল না। আমি ভ্রু কুঁচকে বলি, সরি। সে আবারও হাসল, আমি প্রথম। আমি হ্যাবলার মতো জিজ্ঞেস করি, কিসে প্রথম? হাসি মুখে জবাব দিল, আমার নাম প্রথম। তারপর থেমে, তোমার নাম সুবাসিনী,
আমার নামটা প্রথম থেকে প্রতাপ হলেই মিলেই যেত রবীন্দ্রনাথের উপন্যাস। কি যেন নামটা? সুভাষিনী। হ্যাঁ হ্যাঁ, এটা শেষে অপূর্ণতা পায়। আমার নাম সুভাষিনী নয়, সুভাষিনী। উই একই তো। ছেলেটা হাসছে। আমার ভালো লাগছে না কথা বলতে। আমি বললাম, আচ্ছা চলি, আমার দেরি হচ্ছে। বলে 1 সেকেন্ড দাঁড়ালাম না। অনেকটা পথ গিয়ে তাকিয়ে দেখে ছেলেটা এখনো ওখানেই দাঁড়িয়ে। এদিকে তাকিয়ে আমার মনে হলো ছেলেটা কি ছ্যাচরা। এইভাবেই দিনগুলো কাটছিল। তারপর কয়েকদিন ওর আবারও প্রথমের সঙ্গে দেখা। 2-3 দিন পর পর যাওয়ার সময় তার সঙ্গে দেখা হতো। সে হেসে বলতো, আরে সুভাষিনী যে। প্রথমের মধ্যে রসিক একটা ভাব ছিল। সবসময় হাসতো। এভাবে 2-3 দিন থেকে প্রতিদিনের রূপ নিল। আমার বেশ বিরক্ত লাগতো। তাই আমি সময় বদলে আরো সকাল সকাল বেরোতে শুরু করি। 3-4 দিন পর ওর সঙ্গে আবারও দেখা। বলল, ইদানিং তোমার দেখাই পাওয়া যায় না সুভাষিনী। আমি বানিয়ে বলি, কোচিং হয় তো, তাই তাড়াতাড়ি যেতে হয়। তারপর সেও আমাকে অনুকরণ করে সকালে বেরোয়। মাঝে মধ্যে গেটে দাঁড়িয়ে যেন আমার অপেক্ষা করে। আমার এসব পছন্দ ছিল না। বুঝতাম ও আমার প্রতি আগ্রহী। ও কখনোই আমাকে পছন্দ করে, ভালো লাগে, বিয়ে এ সম্পর্কিত কথা বলেনি। স্কুল কেমন যাচ্ছে, দিনকাল, আমি কেমন আছি, এসবই ছিল প্রথমের নিত্যদিনের প্রশ্ন। তবে আমি যেচে গিয়ে বলতে যেতাম আমি ডিভোর্সি। অপেক্ষায় ছিলাম এমন একটা ইঙ্গিত বা বললেই বলে দেব। কিন্তু ছেলেটা সাধারণ কথা ছাড়া কিছুই বলতো না। তাই সিদ্ধান্ত নেই, বাসা বদলে ফেলব। তবে এ সময় হলো না, চাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম। এদিকে ধীরে ধীরে প্রথমও আপনি সম্বোধন থেকে তুমিতে এসেছে। আমি আপনি করেই বলি। আপা করলো কয়েকদিন পর। যেসব কথাবার্তা হয় সেগুলো বলল। কথা শেষ করে আপা কল কাটছিল না। যেন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সংকোচের কারণে বলছে না। আমি বললাম, কিছু বলবি আপা? নির্দ্বিধায় বলতে পারিস। আপা ভীতু গলায় বলে, রাগ করবি না তো? আমার মনে হলো আপা আবারও বাবার কাছে যেতে বলবেন। আমি বললাম, বল আপা। করব না। আপা বলল, কয়েক বছর হয়ে গেল সৌমি। এভাবে একা কতদিন থাকবি আর? এখন বিয়ে করার দরকার তোর। আমি অপ্রস্তুত ছিলাম আপার কথার জন্য। শান্ত গলায় বলি, আপা আমি বিয়ে নিয়ে ভাবিনি। আমার ইচ্ছেও করে না। যখন মন চাইবে, ভেবে দেখব। আমার আরো সময় দরকার। আপা বলে, সৌমি, এভাবে হয়? কতগুলো বছর হয়েছে। তোর বয়সও দিন দিন বাড়ছে। এটাই সময় বোন। তুই চাকরি করছিস, যথেষ্ট ম্যাচিউর। নিজের পছন্দের কাউকে বিয়ে কর। আমি প্রত্যুত্তর করি না। আপা বলে, দেখ নির্দিষ্ট একটা বয়স থাকে বিয়ের। সময় থাকতে ভাব, না হলে পরে আফসোস লাগবে। আমি তোর ভালো চাই। আমার উত্তর না পেয়ে আপা বলল, কিছু বলছিস না যে? বল শুনছি। আপা আবার বলে, যে মানুষটা তোর সঙ্গে অন্যায় করে নতুন বউ নিয়ে শান্তিতে থাকছে, তবে তুই কেন থাকবি না? এমন তো নয় স্বামীর প্রতি ভালোবাসা, তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবি। এমন হলে আমি কখনোই বিয়ের কথা বলতাম না তোকে। তোর পরিস্থিতি অমন নয় সৌমি, তাই নতুনভাবে সব শুরু করার সময় থাকতে। সাইফ বিয়ে করেছে, আপার থেকে জানতে পারলাম। আপার কথা অবশ্য ভুল নয়। আমি তাকে বললাম, আচ্ছা আপা ভেবে দেখব। সেদিন সারারাত ভাবলাম, বিয়ে করব। বিয়ের কথা মাথায় আসতে সর্বপ্রথম প্রথমের কথাটাই মাথায় এল। ছেলেটা আমাকে পছন্দ করে। আগে যদিও এরকম কিছু ভাবিনি তার সঙ্গে। কিন্তু এখন ভাবতে লাগলাম। সবসময় হেসে কথা বলে, আমাকে হাসানোর চেষ্টা করে। খালি কথা বাড়াতে চায়। একটুখানি সফট কর্নার তৈরি হলো শুধু। ভাবলাম প্রথমের সঙ্গে কথা বলবো। আমার সম্পর্কে জানাবো। ছেলেটা অদ্ভুত, আমাকে এমন কিছু জিজ্ঞেসই করে না যে আমি বলতাম তাকে। একা কেন থাকি, প্রশ্ন বললেই তাকে বলে দিতাম। কিন্তু সে শুধু কেমন আছি, দিনকাল কেমন এসবই। পরের দিন আমি তার অপেক্ষা করলাম। পেলাম না। 2 দিন বাদে দেখা হলো তার সঙ্গে। সে আমাকে দেখে এগিয়ে এসে বলল, আরে সুভাষিনী যে। এতদিন ব্যস্ততার কারণে দেখাই হলো না। কেমন আছো? আলহামদুলিল্লাহ। পাল্টা জিজ্ঞেস করলাম না। আমার বুকটা ধড়ফড় করছিল, কিভাবে শুরু করব। তার দিকে তাকাতে সে সংকোচ নিয়ে আমাকে বলল, তোমার সঙ্গে একটু কথা বলা যাবে? ইম্পর্ট্যান্ট। আমি মাথা নাড়ালাম। ও বলল, একটা ক্যাফে বা রেস্টুরেন্টে বসে বলি। প্রথম ইতস্তত বোধ করছিল। আমি না করিনি। যেহেতু তাকে জানাতে চাই। প্রথমের দিকে তাকালাম, ছেলেটা হাসছে না। চিন্তিত, উদ্বিগ্ন অনেকটা। ও বলবে আমায়। একটা ক্যাফেতে বসে অর্ডার দিয়ে ও আমাকে বলল, সুভাষিনী আমি। থেমে গেল। ইতস্তত বোধ করছিল। আবারও বলতে শুরু করে, আমি জানি না তুমি কিভাবে নেবে, তবুও বলতে চাই। ওর কণ্ঠস্বর কেঁপে উঠছিল। আমার মনে হলো ও আমাকে প্রপোজ করবে। তখনই চোখ যায় দুজন মানুষের উপর। আমার প্রাক্তন স্বামী এবং একটা মেয়ে।
নতুন বই হবে। দেখে যেন থমকে যাই। কতদিন পর দেখা হলো। পুরনো দিনের স্মৃতিগুলো চোখে ভেসে উঠছিল। আমি প্রথমকে বলি, বাইরে কথা বলি প্লিজ। বলে দ্রুত উঠে হন্তদন্ত হয়ে ওর পাশ কেটে বেরিয়ে পড়ি। কি জানি পরল, বুঝলাম না। তখন সাইফের ডাক, এই শুনছেন? আপনার কি পড়েছে? আমার অস্থির লাগলো। দেখলাম আমার আইডি কার্ডটা পড়েছে। আমি পিছনে ঘুরলাম, সাইফ এগিয়ে এসে দেবে তখনই চোখ বুলালো আইডি কার্ডে। আমার ছবি স্পষ্ট। বিড়বিড় করলো, সুভাষিনী রহমান সৌমি। হতবিহ্বল দৃষ্টি। এরপর আমার দিকে তাকালো। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তীক্ষ্ণ গলায় ও প্রশ্ন ছুড়ল, আমাকে দেখে পালাচ্ছিলে কেন সৌমি? নামটা টেনে বলল। আমি প্রত্যুত্তর করি না। তখনই প্রথম এলবিল পে করে। এসেই আমায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে এলে কেন? আমি উত্তর দেব, তখনই সাইফ সন্দিহান কণ্ঠ বলল, তোমার নতুন প্রেমিক নাকি সৌমি? আমি থমথমে খেয়ে যাই। মানুষগুলো দেখছে। প্রথম আমার দিকে ভ্রু কুঁচকে বলে, তোমরা একে অপরকে চিনো? সাইফ হেসে বলল, চিনবে না কেন? আমি চোয়াল শক্ত করে প্রথমকে বলি, অন্য কোথাও চলুন। প্রথম সম্মতি জানালো। তখনই সাইফ হেসে তাচ্ছিল্য করে প্রথমের পানে তাকিয়ে বলল, এটা কত নম্বর সৌমি? এইসব করার জন্যই আমাকে ছেড়েছিলে তাই না? আমি ওর জবাব দিতে ধরলাম, তখন প্রথম বলে, ছেড়েছিলাম মানে? সুভাষিনী, উনি কি বলছেন? সাইফ রোগর সুরে বলে, সুভাষিনী? বাহ। আমার দিকে এগিয়ে, তোমার প্রেমিককে জানাওনি তোমার ডিভোর্স নিয়ে? প্রথম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, কি? সেই তালে সাইফ বলল, জি। তারপর আমাকে কটাক্ষ করলো, বোরকা পরে এসব করে বেরাও। ভাগ্যিস তোমার থেকে জান ছুড়েছে। তোমার মতো নোংরা মেয়েদের থেকে এর থেকে কি আশা করা যায়? আমার চোখ ভিজে গেল। কতগুলো মানুষ। আমি শুধু একটা কথাই বলি, নিজের মতো সবাইকে নর্দমার কীট ভাবা বন্ধ করুন। বলে প্রস্থান করে নির্জন স্থানে যাই। কান্না পাচ্ছে। এই নোংরা মানুষটার সঙ্গে কেন আমার দেখা হলো? নিজেকে সামলে দেই। মানুষ কতটা নিচে নামলে এভাবে অপবাদ দিতে পারে? এমন নোংরা লোকের সঙ্গে একসময় থাকতাম। ভাবতেই ঘৃণা লাগলো। তখনই এল প্রথম। চোখ মুখে কঠোর দৃঢ়তা। আমাকে বলল, লোকটা যা বলল সত্যি। আমার গলায় কথা আটকে যাচ্ছিল। আমি ওকে বোঝাতে চাই, আসলে আমি শুধু আমার কথার উত্তর চাই। তুমি ডিভোর্সি? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ। তৎক্ষণাৎ ও মুখটা কুঁচকে বলল, ছি, তুমি ডিভোর্সি? ছি। আমি ওর প্রতিক্রিয়াটা দেখলাম শুধু। ছি, তুমি ডিভোর্সি এমনভাবে উচ্চারণ করলো যেন আমি নর্দমার কীট। আবারও বলল, একটা ডিভোর্সি মেয়ের জন্য আমি কিভাবে? এক বলে থুথু ফেলল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রথম রাগান্বিত গলায় ঘৃণা ছুড়ে বলে, আমাকে আগে জানাওনি কেন? লজ্জা করে না বোরকা পরে এসব করতে? আবার শিক্ষকতা করো, ভাব নাও। আমি চুপ করে শুনলাম, দেখলাম। ও বলল, আসলেই তোমাদের মতো ডিভোর্সি মেয়েগুলো এমন নোংরাই হয়। আল্লাহ জানে আগে কি করেছ। আমি বিশ্বাস করতে পারছি, তোমার মতো মেয়েকে চিনতেই পারলাম না। ছাহ। নিজের অপমান আর সহ্য হলো। শুধু এতটুকুই বললাম, এখন চিনেছেন নিশ্চয়। তবে চলি। আল্লাহ হাফেজ। খুব স্বাভাবিকভাবে বলে চলতে লাগলাম। অথচ বুকের ভেতর যে তোলপাড় উঠেছে, দেখানোর সাধ্য নেই। কাঁদতে কাঁদতে ফিরলাম আমি। ভাগ্যটা এমনই। এজন্য আমি বেশি আনন্দিত থাকতাম না। সেদিন আবারও কাঁদলাম। প্রথম কিভাবে ঘৃণাত্মক গলায় বারবার বলছিল, ডিভোর্সি? কেন? ডিভোর্স হলে মেয়েরা ময়লা আবর্জনা হয়ে যায় নাকি? যেভাবে মুখ ছিটকে থুথু ফেলছিল, আমাকে কথা বলার সুযোগটুকু দিল না। আমি নিজেকে শক্ত করতে লাগলাম। বোঝালাম যা হয়েছে, ভালোই হয়েছে। আল্লাহ ভালোর জন্যই করেছে। যে মানুষটা ডিভোর্স শব্দটাকে এত সংকীর্ণভাবে দেখতে পারে, তার সঙ্গে জীবন কাটানোর কথা ভাবছিলাম আমি। পরবর্তী পরিণতি কি হতো? আবারও ভুল মানুষকে বেছে নিচ্ছিলাম। একবার জীবনে ভুল মানুষের আগমনে জাহান্নাম হয়েছিল, আবারও একই ভুল করতে করতে বেঁচে গিয়েছি। প্রথমের সেদিনের প্রতিক্রিয়াতে বোঝা গেল, সে ডিভোর্সি মেয়েদের নিয়ে কেমন ভাবনা রাখে। নয়তো ওর প্রতিক্রিয়া সেই ছেলেটার মতো হতো, শোরুমে থাকতে যে ছেলেটা আমার পছন্দ করেছিল। ওই ছেলের মুখে শুধু বিস্ময় ছিল, কিন্তু প্রথমের চোখে মুখে বিস্ময়ের থেকে বেশি ঘৃণা, ক্ষোভ। আমি নিজেকে ধাতস্থ করে নিলাম। এ কারণে অবিবাহিত ছেলেদের কখনো বিয়ে করব না। ভবিষ্যতে করলে নিজের মতন মানুষকে দেখেই করব। যদিও যেটুকু আগ্রহ জন্মেছিল, এখন আগ্রহটা একদম মরে গেছে। আমি নিজেকে সামলে নিয়ে আগে বাড়লাম। অহেতুক মানুষগুলোর জন্য নিজেকে কষ্ট দেব না। কেটে যায় একটা মাস। খোঁজ নিয়ে জানতে পারি, সাইফ দ্বিতীয় বিয়েতেও আমার নামে মিথ্যে বলেছে। আমি ভালো চরিত্রের ছিলাম না, অনেক ছেলেদের সঙ্গে আমার সম্পর্ক এসব রটিয়েছে। ও কত নোংরা কুৎসিত মনের।
আমি এর মধ্যে বাসা চেঞ্জ করার প্রস্তুতি নেই। প্রথমের সঙ্গে সেদিনের পর দেখা হয়নি, তাকেও দাঁড়িয়ে থাকতে দেখিনি। আমি হাসলাম, মানুষের ভালোবাসাও বড্ড আজব জিনিস। আমি কখনো তাকে বলেছি আমার জন্য অপেক্ষা করতে, অথচ ও কি সুন্দরভাবে সব দোষ আমার উপর চাপিয়ে দিল। সেদিন বাড়ি চেঞ্জ করার জন্য মালামাল উঠেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। সে সময়ে দেখা মিলল প্রথম। আমি ওর দিকে শুধুমাত্র একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেই, নিজের কাজে মনোযোগী হয়ে উঠি। ও এগিয়ে এসে ডাকে খুব শান্ত গলায়, সুবাসিনী। না শোনার ভান করলাম। আবারও ডাকে। এবার শুনলাম, জি বলুন। ও বলল, সেদিনের ব্যবহারের জন্য আম সরি। এতটা হাইপার হয়ে গেছিলাম, না বুঝে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আমি ক্ষীণ গলায়, ইটস ওকে বলে কাজে লাগি। ও আবারও ডাকে, একটু শোনো। আর কিছু? আমি তোমাকে ভীষণ পছন্দ করি সুবাসিনী, তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। সেদিন এটা বলতে চেয়েছিলাম, কিন্তু তারপর যা হলো। আমার হাসি পেল। তাকে জিজ্ঞেস করলাম, আপনি বোধহয় ভুলে গেছেন আমি ডিভোর্সি। ও থমথমে গেল, বলল, সেসবের জন্য ক্ষমা চাইছি। আমরা কি এক? কথা শেষ না হতেই জিজ্ঞেস করলাম, হঠাৎ কি মনে করে এসব বলছেন? জানাবেন। তৎক্ষণাৎ বলল, আমি সেদিন ভেঙে পড়েছিলাম, তোমাকে মনে পড়ছে, তাই খোঁজ নিয়েছি। আমি সত্যিটা জেনে আমার নিজের উপর ভীষণ রাগ লাগছিল। কিভাবে তোমার মুখোমুখি হব ভাবতে পারছিলাম না। তারপর মায়ের থেকে জানলাম তুমি বাড়ি ছেড়ে দিয়েছ, তাই আর থাকতে পারলাম না। আমি ছোট করে বললাম, ও ভালো। রেগে আছো? সরি। আপনার উপর ঠিক কি কারণে রেগে বসে থাকবো? ও চুপ থেকে বলল, আমি তোমাকে বিয়ে। তার আগে আমি বললাম, দেখুন প্রথম, আপনি আবেগে ভাসছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। সবকিছুর মাঝে এটা সত্য, আপনি অবিবাহিত এবং আমি তালাকপ্রাপ্তা নারী। আমি বাস্তবতার কঠোর রূপ দেখেছি, তাই আপনার সঙ্গে আমার যায় না। আমরা দুজনে দু মেরুর মানুষ। আজ নয়তো কাল আপনার আফসোস কিংবা মনে গেঁথেই থাকবে আমার আগেও বিয়ে হয়েছিল, আপনার হয়নি। সেটা হোক বিয়ের একদিন, এক মাস কিংবা এক বছর পর। আমি আমার মতোই একজন মানুষকে চাই, যদিও এই মুহূর্তে আমার বিয়ের ইচ্ছে নেই। আপনাকেও আমি সাজেস্ট করব, অবিবাহিত মেয়েকেই বিয়ে করুন। আরেকটা কথা, সেদিন আপনি আমাকে বলেছেন কেন আপনাকে জানাইনি। উত্তরে বলবো, আপনি কিন্তু কখনোই আমাকে সেরকম প্রশ্ন করেননি যার মাধ্যমে আমি আপনাকে জানাবো। তবুও ধরে নিলাম আমার দোষ। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাইছি। শান্তি আমি অনেক অনেক স্ট্রাগল করার পরে পেয়েছি। এমনও দিন গেছে সুখের অভাবে আমি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলাম। এই সুখটুকু আমি হারাতে চাই না। এখন আপনি আবেগে রয়েছেন, তাই এমন বলছেন। আবেগ কাটলে বাস্তবতা বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন ইনশাআল্লাহ। বলে আমি চললাম। প্রথম তাকিয়ে রইল। নতুন বাড়িতে শিফট করে আবারও পুরনো স্মৃতি ভুললাম। জীবনে নিজের মানসিকতার মানুষ পেলে তবেই বিয়ে করব, নয়তো না। কিন্তু প্রথমবারের মতো ভুল করব না, কারণ এইবার ভুল করলে বাঁচার আশাটুকু আর থাকবে না। এ জীবনই খুশি আছি, আর কি লাগে। আল্লাহ চাইলে জীবনে কাউকে পাঠাবেন, নয়তো না, তাতে আফসোস নেই। এটাই ছিল সেই 1 বছর আগের সাইফের সঙ্গে দেখা হওয়া এবং আমার জীবনে একজনের আগমনের ঘটনা। আমি সেদিন ভেবেছিলাম সাইফ সুখেই আছে, কিন্তু আজকে শাশুড়ি মায়ের থেকে সাইফের বিবাহিত জীবনের সম্পর্কে শুনে ভীষণ স্বস্তি পেয়েছি। প্রথম মানুষটার অধ্যায় আমি ভুলে দিয়েছি, তাকে সেদিনের পর থেকে দেখিনি। জীবনে শুধু ভালোবাসি বলে সংসার বাঁধলেই সুখী হওয়া যায় না, বাস্তবতারও হিসাব আছে। ভালোবাসা স্বপ্ন দেখায়, কিন্তু সংসার টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, ধৈর্য, বোঝাপড়া আর দায়িত্বের ভার। যেখানে এ বাস্তবতা অনুপস্থিত, সেখানে ভালোবাসার শিখাও নিভে যায়। নিজের অতীতের ঘটনাগুলো পড়ে পড়ে হাত বুলিয়ে দেখছিল সুবাসিনী। খিলখিল হাসছিল। অক্ষরগুলো ছুঁয়ে ছুঁয়ে যেন আবারও উপলব্ধি করতে চাইছিল সময়গুলোর। প্রাণবন্ত হাসি বেরিয়ে আসছিল। একসময় কি জীবন ছিল তার, বর্তমানে একদম পাল্টে গেছে। সুবাসিনী অবশেষে একজন উদ্যোক্তা হয়েছে। আলোর মতন আরও 5টি অসহায় মেয়েকে কাজের ব্যবস্থা করেছে। দিন দিন সংখ্যা বেড়েই যাচ্ছে। শহরে ছোট একটা দোকান দিয়েছে, তাতে বেশ ভালোই আয় আসছে। অপরদিকে এখন শুরু করেছে পেইন্টিং, এটাও বড় হচ্ছে। চাকরিতে ভালো যাচ্ছে দিনকাল। আর কি লাগে জীবনে? বেঁচে থাকার জন্য এতটুকু সফলতাই কি যথেষ্ট নয়? সুবাসিনীর পৃষ্ঠা উল্টিয়ে একদম শেষ পৃষ্ঠায় গেল। ফোকা ফোকা সাদা পৃষ্ঠা। হাতে কলমটা তুলে নিল, লিখল, আমি সেই নির্বাসিত ফুল, যা রাস্তার ধারে পায়ে পিষ্ট হয়েও আবারও মাথা উঁচু করে দাঁড়ায়। পথিকের চোখে আমার কোন রং নেই, নেই কোন মূল্য। তবু আমি জানি, প্রতিটি পাতার ভাঁজে জমে থাকে সংগ্রামে বেঁচে থাকার গল্প। সুবাসিনীর গল্প, যার নামে সুবাসে ভরপুর থাকলেও সে ছিল নির্বাসিত।
জীবন যতই পদদলিত করুক, আমি মাটির বুক চিরে আবারও আলো দেখবই। কারণ আমার অস্তিত্বটাই কষ্টরোধ। আমাকে ভাঙছে অনেকবার, বুঝেছে। প্রতিটি ভাঙাতেই নতুন কোনো রেখা জন্ম নেয়। ভাঙার শব্দটার মধ্যেই আমি শিখেছি দাঁড়াতে। আঘাত যত গাঢ়, ফিরে ওঠা তত দৃঢ় হয়। আমি আর ভাঙিনি, ভাঙা ভুলে গেছি। আমার ভাঙন এখন কেবল ইতিহাস, আর ইতিহাসই আমার শক্তি। তাই এখন যত আচর পড়ুক, ততই অন্তর্দেহের শক্তি বাড়ে। মাটির বুক ভেদ করে যখনই সূর্যের আলো খেলে, আমি উঠি, সুবাস ছড়াই, আর বলি, হ্যাঁ, আমি সেই নির্বাসিত ফুল সুবাসিনী। সমাপ্ত।